আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তো যারা ক্লাসটা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিয়েন আপনার প্রোফাইলে, কারণ সমাসে এই ক্লাসটা আপনার সারা জীবনই প্রয়োজন হবে। বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সকল চাকরির ক্ষেত্রে অবশ্যই এটা প্রয়োজন হবে। প্রত্যেকটা পরীক্ষার আগের রাতেই সমাস একবার দেখার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলে শেয়ার করা থাকলে আপনার খুব সহজে খুঁজে পেতে সুবিধা হবে। সমাস সমাস শব্দের অর্থ কি? আমরা জানি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। অর্থাৎ একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয় যে নিয়মে, সেটি হচ্ছে সমাস। একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয় যে নিয়মে, সেটি হচ্ছে সমাস। যেমন আমরা যদি বলি, ছোটবেলা থেকে আমরা শিখছি সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন কি হয়? আমরা জানি সিংহ চিহ্নিত আসন সিংহাসন হয়, তাই না? সিংহাসন। খেয়াল করে দেখেন সমাসের মাধ্যমে কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন এখানে ৩টা শব্দ মিলে একটা শব্দ তৈরি হলো। যেহেতু সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, সেই কারণে সমাস কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এটাও জানিয়ে রাখলাম। তো দেখেন আমরা যে দেখতে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন, এখানে কয়টি পদ ছিল? ৩টি পদ ছিল। ৩টি পদ মিলে একটি পদে পরিণত হলো, তাই না? এরকম সমাসের নিয়মে একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত হয়, সেই কারণে এটাকে বলা হয় সমাস। কারণ সমাসের সঙ্গে আমরা কি বলেছিলাম? সমাসের অর্থ কি বলেছিলাম? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এই যে একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয়েছে, যেই নিয়মে করা হয়েছে সেটি হচ্ছে সমাস। সমাসের নিয়মে এই একাধিক পদকে মিলিত করার পর যেই পদটা পাওয়া যায়, এই পদটাকে কি বলে? এই পদটাকে বলা হয় সমস্ত পদ। এর আরো দুইটা নাম আছে, সমাসবদ্ধ পদ অথবা সমাস নিষ্পন্ন পদ। সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। তাহলে আবার বলছি, একাধিক পদকে মিলিত করার পর আমরা যে পদটা পাচ্ছি, এই পদটার নাম কি? সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। ঠিক আছে? এখন দেখেন এই যে সমস্ত পদ, সমস্ত পদকে ভাঙলে আমরা একটা বাক্য পাচ্ছি না? সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্যটা পাই, এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। কি বলা হয়? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখন খেয়াল করে দেখেন এই যে সমস্ত পদ, সমস্ত পদের মধ্যে কিছু পদ থাকে না? যেমন দেখেন এখানে সিংহাসনের মধ্যে দুইটা পদ কি কি আছে? একটা আছে সিংহ আর একটা আছে আসন, তাই না? এই যে সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে, এইগুলোকে বলা হয় সমসমান পদ। কি পদ বলে? সমসমান পদ। সমসমান পদ। সমসমান পদ তার মানে হচ্ছে এখানে সিংহ একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ। ঠিক আছে? সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে সেই পদগুলোকে বলা হয় সমসমান পদ। অর্থাৎ এখানে সিংহ একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ। খেয়াল করে দেখেন এই সমসমান পদগুলোর মধ্যে যেটা পূর্বে থাকে সেটাকে বলা হয়, যেটা পূর্বে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? যেটা পূর্বে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। আর এই যে আসন যেটা পরে থাকে সেটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এটা হচ্ছে আমাদের সমাসের একদম বেসিক, এটা আমাদের মাথায় থাকাই লাগবে। ঠিক আছে? তাহলে আরেকবার বলছি, সমাসের নিয়মে একাধিক পদকে মিলিত করার পর যেই পদটা পাওয়া যায়, এই পদটাকে কি বলে? সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্যটি পাই, এই বাক্যটির নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে, যেমন এখানে সিংহ আছে আর আসন আছে, সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে সেগুলোকে বলা হয় সমসমান পদ। এই সমসমান পদগুলোর মধ্যে যেটা পূর্বে থাকে সেটা পূর্বপদ, আর যেটা পরে থাকে সেটা পরপদ বা উত্তরপদ। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক। এখন খেয়াল করে দেখেন সমাসের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? আমরা পরীক্ষায় সমাসটা পারি না কেন? আমরা কিন্তু সমাস পড়ি, তাই না? ব্যাকরণের যতগুলো টপিক আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি সম্ভবত সমাসটাই পড়ি, তারপরেও পরীক্ষায় গিয়ে সমাস পারি না। এর প্রধান কারণ হচ্ছে সমাসটা আমরা পড়ি একভাবে, পরীক্ষা আসে কিন্তু আরেকভাবে। সমাস আমরা পড়ি কিভাবে? সমাস আমরা পড়ি এভাবে যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন কর্মধারয় সমাস, মহান যে নবী মহানবী কর্মধারয় সমাস। তার মানে আমরা প্রথমে পড়ি ব্যাস বাক্যটা, তারপরে পড়ি সমস্ত পদটা, তারপরে সমাসের নাম মুখস্থ করি, তাই না? তার মানে আমাদের পড়ার স্টাইল হচ্ছে প্রথমে ব্যাস বাক্য পড়ি, তারপরে সমস্ত পদ পড়ি, তারপরে সমাসের নাম পড়ি। কিন্তু পরীক্ষায় কখনোই তো ব্যাস বাক্য ধরে প্রশ্ন আসে না।
পরীক্ষায় তো আসে না সিংহ চিহ্নিত আসন কোন সমাস, পরীক্ষা আসে সিংহাসন কোন সমাস, বা বলে নিচের কোনটি কর্মধারয় সমাস। তার মানে দাঁড়াচ্ছে আমরা সমাস পড়ছি এই দিক থেকে, প্রশ্ন আসছে কিন্তু বিপরীত দিক থেকে, যার ফলে আমরা পরীক্ষায় গিয়ে আর সমাসটা উত্তর করতে পারছি না। আরো একটা ব্যাপার আছে, সমাস আমরা আরো একভাবে চেনার চেষ্টা করি যে ও এবং আর থাকলে দ্বন্দ্ব সমাস, যার যাতে থাকলে বহুব্রীহি সমাস, সমাহার সমষ্টি মিলন থাকলে দ্বিগু সমাস। বাস্তবে এইগুলো দিয়ে সমাস নির্ণয়ের ক্ষেত্রে কোনো কাজেই লাগে না, কারণ পরীক্ষায় তো ব্যাস বাক্য দেওয়াই থাকে না, পরীক্ষায় তো তার মানে ওই ও এবং আর সমাহার সমষ্টি মিলন দেওয়াই থাকে না, তাহলে ওটা দিয়ে আপনি সমাস কিভাবে চিনবেন? সেই কারণে সমাস চেনার প্রক্রিয়াটা আসলে এইটা হলে আমরা পরীক্ষায় পারবো না। আমাদের সমাস চিনতে হবে এমন ভাবে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে ঠিক সেই প্রক্রিয়ায়, যাতে করে আমরা পরীক্ষায় আসলে উত্তরটা করতে পারি। তো তাহলে আমাদের কিভাবে সমাসটি চিহ্নিত করতে হবে? সমাস চিহ্নিত করতে হবে শব্দটা দেখে, অর্থাৎ আমাদের সমাসটা এমন ভাবে শিখতে হবে যাতে আমরা একটা শব্দ দেখেই বুঝতে পারি এটা কোন সমাস, ওই শব্দটা দেখেই যেন বুঝতে পারি কোন সমাস, তাহলে আমরা কিন্তু পরীক্ষায় গিয়ে পারবো। তো এই জিনিসটা আজকের ক্লাসে আমরা প্রথমে শিখবো, যে একটা শব্দ দেখে আমরা কিভাবে সমাসটাকে চিনতে পারি। খেয়াল করে দেখেন, এটার জন্য আমাদের একটা করে তথ্য মনে রাখা লাগবে। আমরা জানি সমাস হচ্ছে আমাদের প্রধানত 6 প্রকার, যদিও আমাদের নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই যেটা নতুন ভার্সনটা, সেখানে সমাস 4 প্রকার দেওয়া আছে, কিন্তু আমাদের প্রচলিত ব্যাকরণে সমাস 6 প্রকার। সকল ক্ষেত্রে কিন্তু আমাদের 6 প্রকারই প্রয়োজন হবে, তাই আমরা 6 প্রকারে শিখবো। তো সমাস হচ্ছে আমাদের প্রধানত 6 প্রকার। আসেন আমরা একটু লিখি আমাদের সমাসগুলো কি কি। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু আর অব্যয়ীভাব। ওকে, এর সাথে আমরা আরেকটা সমাস শিখবো, প্রাদি। ওকে, যদিও এই দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব এই 6টাই প্রধান সমাস, আর প্রাদি হচ্ছে অপ্রধান সমাস। ঠিক আছে, তো এই 7টা সমাস আমরা একসাথে একটু শিখতে চাই। আমি একটু তিনটা করে ভাগ করে শিখি, তাহলে আমাদের কাছে মনে হয় যে একটু সুবিধা হবে, তাই না? আসেন, আমাদের একটা করে তথ্য শুধু মুখস্থ রাখা লাগবে, ভালো করে দেখেন। আচ্ছা, তাহলে আমরা আগে যেটা শিখতে চাই সেটা হচ্ছে দ্বন্দ্ব, বহুব্রীহি আর অব্যয়ীভাব, এই 3টা সমাস আমরা আগে শিখি। তো খেয়াল করে দেখেন, সমাস বললাম যেটা, যে একটা শব্দ দেখেই আমরা কিভাবে বুঝবো এটা কোন সমাস, এটা চেনার জন্য আমাদের একটা করে তথ্য মনে রাখতে হবে। সেটা হচ্ছে কোন সমাস কোন পদ প্রধান। তো আমরা জানি দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান, দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। বহুব্রীহি হচ্ছে তৃতীয় পদ প্রধান, বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রধান। আর অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্ব পদ প্রধান। ওকে, ভালো করে আবার দেখেন, দ্বন্দ্ব উভয় পদ প্রধান, দ্বন্দ্ব উভয় পদ, বহুব্রীহি তৃতীয় পদ, বহুব্রীহি তৃতীয় পদ, অব্যয়ীভাব পূর্ব পদ। এর মানে কি? মানে হচ্ছে দ্বন্দ্ব উভয় পদ প্রধান সমাস মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়। বহুব্রীহি সমাস তৃতীয় পদ প্রধান মানে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না, তৃতীয় নতুন কোনো অর্থ নেই। আর অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান মানে এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। শুধু এই তথ্যটুকু মাথায় রাখলেই কিন্তু আমরা সমাস নির্ণয় করতে পারবো। খেয়াল করে দেখেন, আমরা যদি এখন আমাদের যদি প্রশ্ন আসে ঝড় বৃষ্টি কোন সমাস, ঝড় বৃষ্টি কোন সমাস। আচ্ছা, সমাস নির্ণয় করতে হলে কি করতে হবে? তাহলে আমি আগেই বলেছি যে আমাদের দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ভালো করে দেখেন, ঝড় বৃষ্টি, আচ্ছা যদি বলে ঝড় বৃষ্টি কোন সমাস, তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, যদি আমরা বলি যে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? দেখেন, শুধু ঝড় হলে আমরা বলতাম যে বাইরে প্রচুর ঝড় হচ্ছে, শুধু বৃষ্টি হলে বলতাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কিন্তু যখন বলছি বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ঝড়ও হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার মানে উভয় পদের অর্থই গ্রহণ করছে। এরকম ভাবে যদি সবগুলো পদের অর্থই গ্রহণ করে, তাহলে সেটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। আবার দেখেন, যদি বলা হয় বাবা মা কোন সমাস, তাহলে আমাদের আগে দেখতে হবে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি বলা হয় তার বাবা মা বিদেশে থাকেন, তার বাবা মা বিদেশে থাকেন, তার মানে তার বাবা বিদেশে থাকেন নাকি মা? উভয় বিদেশে থাকেন, তাহলে উভয় পদের অর্থই প্রাধান্য পাচ্ছে, তাহলে কোন সমাস? দ্বন্দ্ব। এবার খেয়াল করে দেখেন, যদি বলা হয় তাকে চা বিস্কুট খেতে দাও, তাকে চা বিস্কুট খেতে দাও, তার মানে তাকে চা খেতে দেবে নাকি বিস্কুট খেতে দেবে?
চা বিস্কুট খেতে দাও, মানে দুইটাই খেতে দিতে বলছে, অর্থাৎ চাও খেতে দেবে, বিস্কুটও খেতে দেবে। তাহলে উভয় পদের অর্থই গ্রহণ করছে, উভয় পদের অর্থই গ্রহণ করলে কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। কথা কি বোঝা গেল? এইভাবে যে কোনো সমাস যখন আমরা নির্ণয় করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে কোন পদের অর্থ ওখানে প্রাধান্য পাচ্ছে। ওকে, আমি আরেকবার একটু বলে দিই, এই ক্লাসটা কিন্তু আপনারা শেয়ার করে দেন নিজের প্রোফাইলে বা নিজেদের স্টাডি গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। এই ক্লাসটা যারা যারা শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন শেয়ার ডান। যারা যারা ক্লাসটা শেয়ার করে দেবেন তাদের কাছে এই ক্লাস শেষে এই ক্লাসের সম্পূর্ণ আমার তৈরি করা পিডিএফটা তাদের কাছে চলে যাবে, তাদের ইনবক্সে চলে যাবে। ঠিক আছে, সুতরাং এই পিডিএফটা পেতে চাইলে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে হবে। ওকে, আসেন যেটা বলছি, এবার আসি। মনে করেন বললাম গায়ে হলুদ কোন সমাস, বলা হলো গায়ে হলুদ কোন সমাস, গায়ে হলুদ কোন সমাস। আচ্ছা, একটা জিনিস দেখেন, তাহলে আমাদের সমাস নির্ণয় করতে হলে প্রথম কি দেখতে হবে? কোন পদ প্রাধান্য পাচ্ছে, তাই তো? কোন পদ প্রাধান্য পাচ্ছে? দেখেন তো, গায়ে হলুদ, গায়ে হলুদ কি জিনিস? আমরা জানি গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম, তাই না? বিয়ের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে গায়ে হলুদ। তার মানে গায়ে হলুদ দ্বারা কি গাকে বুঝাই? না। গায়ে হলুদ মানে কি হলুদ? তাও তো না। গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম। আমি যদি বলি আমি গায়ে হলুদে যাচ্ছি, তার মানে কি আমি গায়ের মধ্যে যাচ্ছি না হলুদের মধ্যে যাচ্ছি? কোনোটাতে যাচ্ছে না, আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, তাই না? তাহলে গায়ে হলুদ মানে হচ্ছে একটা অনুষ্ঠান। তার মানে গাকেও বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না, তৃতীয় আরেকটা অর্থ দিচ্ছে, অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এইরকম যে সকল শব্দের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না, নতুন আরেকটি অর্থ নিচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে বহুব্রী সমাস। কথা বোঝা যায়? তৃতীয় পদ প্রধান। আবার ধরেন যদি বলা হয় হাতে খড়ি, হাতে খড়ি কোন সমাস? আচ্ছা, হাতে খড়ি কি জিনিস? আমরা জানি হাতে খড়ি অর্থ হচ্ছে, হাতে খড়ি একটা অনুষ্ঠানের নাম, প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠান। অনেক মিউজিক রিয়ালিটি শোতে দেখেন মানে যারা প্রতিযোগী থাকে তারা বলে আমার সঙ্গীতের হাতে খড়ি হয়েছে ওস্তাদ অমুকের কাছে, মানে আমার সঙ্গীতের প্রাথমিক শিক্ষাটা ওস্তাদ অমুকের কাছে হয়েছে। তার মানে হাতে খড়ি মানে একটা অনুষ্ঠান, প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠানকে হাতে খড়ি বলে। তার মানে হাতে খড়ি দ্বারা তো হাতকে বোঝাচ্ছে না, হাতে খড়ি মানে তো হাত না। আবার হাতে খড়ি মানে তো খড়িও না। তার মানে হাতে খড়ি দ্বারা হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তাই না? তাহলে পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় আরেকটি অর্থ নিচ্ছে, অনুষ্ঠানকে বোঝাচ্ছে, সে কারণে এটা বহুব্রী সমাস। কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন, দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়, আর বহুব্রী সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। তাহলে কি দুইটা সম্পূর্ণ বিপরীত হলো না? সেই কারণে দ্বন্দ্ব সমাস যদি বলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রী সমাস। আবার যদি বলে বহুব্রীর বিপরীত সমাস কোনটা? দ্বন্দ্ব সমাস। কথা বোঝা যায়? ওকে, এখন আসেন আমরা চলে যাই পরবর্তী উদাহরণে। আচ্ছা, মনে করেন বলা হলো উপজেলা কোন সমাস। ভালো করে দেখেন, উপজেলা কোন সমাস। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই তো? কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপদ হচ্ছে জেলা, জেলা তো আমরা সবাই জানি কি জিনিস, আর পূর্বপদ হচ্ছে উপ। এই উপ কিন্তু একটা উপসর্গ, তাই না? আমরা উপসর্গ সবাই টুকটাক জানি। এই উপসর্গটা ব্যবহৃত হয় অনেকগুলো অর্থে, তার মধ্যে একটা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? ক্ষুদ্র অর্থে। আচ্ছা, খেয়াল করে দেখেন উপজেলা জিনিসটা কি? উপজেলা জিনিসটা কি? যেমন আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলায়, কুষ্টিয়া সদর উপজেলা আমার বাসা। তাহলে উপজেলা জিনিসটাকে আমরা জানি, ধরেন এটা যদি একটা, আমরা যদি ধরে নিই এটা একটা জেলা, কুষ্টিয়া জেলা, এর মধ্যে 7টা উপজেলা আছে, 1 2 3 4 5 6 7, ধরে নিলাম এই 7টা হচ্ছে উপজেলা। এর মধ্যে মনে করেন এইটা হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা, এই উপজেলাটায় আমি থাকি। ঠিক আছে, এখন দেখেন এই যে কুষ্টিয়া সদর উপজেলা, এই সদর উপজেলাটুকুই কি কুষ্টিয়া জেলা? তা তো না, এর বাইরে আরো অনেক উপজেলা আছে, তাই না? তার মানে উপজেলা কিন্তু জেলা নয়, উপজেলা অবশ্যই জেলা নয়। কুষ্টিয়া সদর উপজেলাটুকুই কুষ্টিয়া জেলা না, উপজেলা কোনো জেলা নয়, ঠিক আছে, কিন্তু দেখেন তো উপজেলাটা জেলারই একটা ক্ষুদ্র অংশ না? জেলারই একটা ক্ষুদ্র অংশ, তার মানে উপজেলা কোনো জেলা নয়, কিন্তু জেলারই একটা ক্ষুদ্র অংশ। ক্ষুদ্র অংশ, তাহলে ক্ষুদ্র অর্থ প্রাধান্য পাচ্ছে। ক্ষুদ্র কোন পদে আছে? পূর্ব পদে। তো পূর্ব পদ প্রাধান্য পেলে কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস। কথা বোঝা যায়? আরেকটা উদাহরণ দিই। মনে করেন বললাম উপকূল। আচ্ছা, এই যে উপকূল, আচ্ছা কুল মানে কি? আমরা জানি কুল মানে হচ্ছে কিনার বা তীর, তাই না? এখানেও আমাদের উপসর্গ আছে। এই উপসর্গটা আরেকটা অর্থে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে নিকট অর্থে ব্যবহৃত হয়।
সামীপ্য বা নিকট। এখন দেখেন কুল মানে তো কিনার, আমি যদি বলি নদীর কূলে বসে আছি তার মানে আমি নদীর কিনারে বসে আছি। কিন্তু যদি বলা হয় নদীর উপকূলীয় অঞ্চল, নদীর উপকূলীয় অঞ্চল বন্যায় ভেসে যাচ্ছে, তার মানে কি নদীর কিনার বন্যায় ভেসে যাচ্ছে নাকি কিনারের নিকটবর্তী অঞ্চল বন্যায় ভেসে যাচ্ছে? তার মানে উপকূলীয় অঞ্চল বললে কি বুঝি আমরা? যদি বলা হয় নদীর উপকূলীয় অঞ্চল তার মানে নদীর কিনারকে বুঝি নাকি কিনারের নিকটবর্তী অঞ্চলকে বুঝি? অবশ্যই কিনারের নিকটবর্তী অঞ্চলকে বুঝি। তার মানে দেখেন উপকূল মানে তো কিনার না, উপকূল মানে তো কিনার না, কিনারের নিকটবর্তী যে এলাকা সেটাকে বলে উপকূল, কিনারের নিকটবর্তী এলাকাকে বলে উপকূল। তার মানে কি নিকট বোঝাচ্ছে না। নিকট কোন পদে আছে? নিকট পূর্ব পদে। পূর্ব পদ প্রাধান্য পেলে কোন সমাস? অব্যয়ভাব সমাস। কথা ক্লিয়ার? এইভাবে আমরা দেখব যে সমাস নির্ণয় করতে হলে প্রথম দেখব কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি দেখি সবগুলো পদই প্রাধান্য পাচ্ছে তাহলে দ্বন্দ্ব সমাস। যদি দেখি কোনো পদই প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় আরেকটি অর্থ নিচ্ছে, তাহলে বহুব্রী সমাস। আর যদি দেখি যে আমাদের পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা কি হবে? অব্যয়ভাব সমাস। কথা ক্লিয়ার? তো এইভাবে আমাদের সমাস নির্ণয় করতে হলে প্রথম দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ওকে, আসেন আমরা পরবর্তী সমাসে যাই। এরপরে কিন্তু আমরা প্রকারভেদ গুলো শিখবো এবং ব্যাস বাক্য কিভাবে করবো সেগুলো শিখবো। আমি আপাতত শুধু সমাসটা কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা শিখছি। আসেন এরপর আমরা চলে যেতে চাই আমাদের আর যে সমাসগুলো আছে সেখানে। কি কি আছে আমাদের বাদ থাকলো? কর্মধারয়, এরপর আছে তৎপুরুষ, এরপর আছে দ্বিগু, এরপর আছে প্রাদি। খেয়াল করে দেখেন এই যে চারটা সমাস, এই চারটা সমাসের একটা দারুণ ব্যাপার হচ্ছে এই চারটা সমাসই পরপদ প্রধান। চারটা সমাসই কোন পদ প্রধান? পরপদ প্রধান। কথা বোঝা গেল? তার মানে কর্মধারয় সমাসও পরপদ প্রধান, তৎপুরুষ সমাসও পরপদ প্রধান, দ্বিগু সমাসও পরপদ প্রধান, আর এই যে আমাদের পাচ্ছি প্রাদি সমাস, এই প্রাদি সমাসটাও কিন্তু পরপদ প্রধান। তার মানে আমরা যদি দেখি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পেলে চারটা সমাস হতে পারবে। পরপদের অর্থ প্রাধান্য পেলে কয়টা সমাস হতে পারবে? চারটা। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। আমরা কয়েকটা উদাহরণ দেখি। আচ্ছা মনে করেন আমরা সিংহাসনটা আরেকবার লিখি, আমরা সিংহাসনটা আরেকবার লিখি, সিংহাসন, তারপরে লিখি চা বাগান, তারপরে লিখি প্রভাত, তারপরে লিখি চৌরাস্তা। তাহলে এখন খেয়াল করে দেখেন আমরা ইতিমধ্যে জানি সমাস নির্ণয় করতে হলে আমাদের প্রথম কি দেখতে হবে? আমাদের প্রথম দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সমাস নির্ণয় করতে হলে আমাদের প্রথম দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই তো? এখন খেয়াল করে দেখেন সিংহাসন, এখানে পূর্বপদ হচ্ছে সিংহ, পরপদ হচ্ছে আসন। আমরা যদি এখন বলি সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, তার মানে কি সম্রাট বাবর সিংহের উপর বসলেন নাকি আসনে বসলেন? কোনটা? অবশ্যই আসনে বসলেন, তাই না? সিংহাসন বলতে তো আমরা সিংহকে বুঝি না, সিংহাসন বলতে কি বুঝি? একটা আসনকে বুঝি। তাহলে আসন কোন পদে আছে দেখেন তো? পরপদে, তার মানে পরপদ প্রাধান্য পাচ্ছে। এবার খেয়াল করেন চা বাগান। আচ্ছা যদি বলি আমরা চা বাগানে ঘুরতে যাব, তার মানে আমরা কি চায়ের মধ্যে ঘুরতে যাব নাকি বাগানের মধ্যে ঘুরতে যাব? আমরা যদি বলি ওই যে ওইটা একটা চা বাগান, তার মানে ওটা একটা চা নাকি ওটা একটা বাগান? ওটা অবশ্যই একটা বাগান, তাই না? বাগান কোন পদে আছে? পরপদে। এবার খেয়াল করেন প্রভাত। আচ্ছা ভাত মানে কি? আমরা সবাই জানি ভাত মানে হচ্ছে খাবার, তাই তো? কিন্তু এর বাইরেও ভাত শব্দের কিন্তু অর্থ আছে। ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত। ভাত শব্দের অর্থ কি? ভাত শব্দের অর্থ হচ্ছে আলোকিত, আলোকিত। আচ্ছা এখন খেয়াল করে দেখেন প্র জিনিসটা কি? প্র হচ্ছে একটা উপসর্গ। এই প্র উপসর্গটা ব্যবহৃত হয় প্রকৃষ্ট বা উত্তম অর্থে। দেখেন ইংরেজির সাথে মিল আছে। আমরা অনেক সময় কথা কথা বলি না, এই তোমাকে কিন্তু সব কাজে প্রো হতে হবে, সব কাজে প্রো হতে হবে। প্রো মানে কি? উত্তম হতে হবে, উৎকৃষ্ট হতে হবে। তো বাংলায় এই প্রো উপসর্গ মানেও কিন্তু উত্তম বা উৎকৃষ্ট। ঠিক আছে? তো খেয়াল করে দেখেন প্রভাত এর প্রো পূর্বপদ প্রো অর্থ হচ্ছে উত্তম, আর পরপদ ভাত মানে হচ্ছে আলোকিত। এখন প্রভাত কাকে বলে? আমরা জানি যখন অন্ধকার দূর হয়ে প্রকৃতি আলোকিত হয়, অন্ধকার দূর হয়ে প্রকৃতি আলোকিত হলে তাকে আমরা প্রভাত বলি, তাই না?
অন্ধকার দূর হয়ে প্রকৃতি আলোকিত হলে তাকে আমরা প্রভাত বলি। তার মানে প্রভাত মানে কি উত্তম নাকি আলোকিত? অবশ্যই আলোকিত। আলোকিত কোন পদে আছে? পরপদে, তার মানে পরপদ প্রাধান্য পাচ্ছে। আবার খেয়াল করেন চৌরাস্তা। আচ্ছা, চৌ মানে হচ্ছে চার, তাই না? চৌ মানে তো চার, আর রাস্তা মানে তো আমরা জানি। আচ্ছা, চারটা নদী মিলিত হলে কি চৌরাস্তা হয়? হয় না। চারটা ছাগল মিলিত হলে কি চৌরাস্তা হয়? তাও হয় না। চৌরাস্তা হতে হলে অবশ্যই কি লাগে? চৌরাস্তা হতে হলে অবশ্যই রাস্তা লাগে। রাস্তা ছাড়া কিন্তু কোনোভাবেই চৌরাস্তা হওয়া সম্ভব না। যেহেতু রাস্তা ছাড়া কোনোভাবেই চৌরাস্তা হয় না, সেই কারণে এখানে কোন পদ প্রাধান্য পাচ্ছে? তাহলে রাস্তা, পরপদ, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা যতগুলো চারটা উদাহরণ দেখেছি, এই প্রত্যেকটা উদাহরণে কোন পদ প্রাধান্য পাচ্ছে? পরপদ প্রাধান্য পাচ্ছে। তো আমরা বলছি পরপদ প্রাধান্য পেলে চারটা সমাস হয়। কয়টা সমাস হয়? চারটা সমাস হয়। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। এখন যেহেতু এইগুলোতে পরপদ প্রাধান্য পাচ্ছে, তার মানে এই চারটা সমাসের যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে সেটা কিভাবে বুঝবো? খুবই সিম্পল, এর জন্য আর একটা করে তথ্য মনে রাখা লাগবে। দেখেন, প্রাদি সমাস হতে হলে সেখানে অবশ্যই উপসর্গ লাগবে। দ্বিগু হতে হলে সেখানে সংখ্যা থাকা লাগবে। তৎপুরুষ হতে হলে পূর্ব পদে বিভক্তি লাগবে। আচ্ছা, আর কর্মধারায় কিছু লেখার প্রয়োজন নাই, কারণ এই তিনটা না হলে সেটা কর্মধারাই হবে। সিম্পল। তাহলে এখন দেখেন, এই চারটা উদাহরণে এই চারটাই পরপদ প্রধান সমাস। তার মানে এই চারটার ক্ষেত্রে এই চারটায় হয় কর্মধারয় হবে, অথবা তৎপুরুষ, অথবা দ্বিগু, অথবা প্রাদি হবে। এখন কথা হচ্ছে আমাদের এই চারটা কোনটা কোন সমাস হবে। দেখেন, আমরা বলছি প্রাদি হতে লাগবে উপসর্গ। এই চারটার মধ্যে কোনটাতে উপসর্গ আছে? এই যে আমরা দেখছি প্র উপসর্গ, তাই না? যেহেতু এটাতে উপসর্গ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্রাদি। এখন দেখেন, দ্বিগু হতে লাগবে কি? সংখ্যা। কোনটাতে সংখ্যা আছে? এই যে চৌরাস্তা, চৌ মানে চার, সংখ্যা আছে। যেহেতু এখানে সংখ্যা আছে, তাহলে এটা হয়ে যাবে দ্বিগু। এবার খেয়াল করেন, সিংহাসন এবং চা বাগান এই দুটার একটাতেও কি সংখ্যা আছে? নাই। এই দুটার একটাতেও কি উপসর্গ আছে? তাও নাই। তার মানে যেহেতু সংখ্যা এবং উপসর্গ কোনোটাই নাই, তার মানে এগুলো দ্বিগু বা প্রাদি কোনোটাই হবে না। তো দ্বিগু বা প্রাদি হবে না মানে কি? হয় কর্মধারয় হবে, অথবা তৎপুরুষ হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কোনটা কর্মধারয়, কোনটা তৎপুরুষ হবে? খুবই সিম্পল। কর্মধারয় তৎপুরুষ সমাস আমরা লিখেছি পূর্ব পদে বিভক্তি। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের পূর্ব পদের সাথে বিভক্তি যোগ করে দেখতে হবে জিনিসটা মেলে কিনা। যদি বিভক্তি যোগ করা যায়, তাহলে সেটা তৎপুরুষ সমাস। বিভক্তি যোগ করা না গেলে কর্মধারয় সমাস। বিভক্তি যোগ করা গেলে তৎপুরুষ, না গেলে কর্মধারয়। ভালো করে খেয়াল করেন তো, এই যে সিংহ পূর্বপদ, এর সাথে যদি আমরা এখন বিভক্তি যুক্ত করি, দ্বিতীয় বিভক্তি কে রে, যদি বলি সিংহকে আসন, হয়। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, সিংহ দ্বারা আসন, হয় না। সিংহ হতে আসন, তাও হয় না। সিংহতে আসন, তাও হয় না। সিংহের আসন, সিংহের আসন বলে মিলছে, কিন্তু সিংহাসন বলতে তো সিংহের আসন বোঝায় না। তার মানে কোনো বিভক্তি কিন্তু যুক্ত করা যাচ্ছে না, বিভক্তি যুক্ত করে মিলছে না। তো বিভক্তি যুক্ত করা না গেলে কোন সমাস হবে? বিভক্তি যুক্ত করা না গেলে কর্মধারয় সমাস হয়ে যাবে। এটা কর্মধারয় সমাস। এবার খেয়াল করে দেখেন, চা বাগান। আচ্ছা, চা বাগান মানে কি? কিসের বাগান? চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, তাই না? চা বাগান মানে চায়ের বাগান। চায়ের, দেখেন তো একটা এর বিভক্তি আসছে না? এই যে এর বিভক্তি আসছে, যেহেতু সমস্ত পদকে ভাঙলে একটা বিভক্তি আসছে, আমরা বলেছি কি বিভক্তি পাওয়া গেলে সেটা কি হবে? তৎপুরুষ সমাস হবে। তাহলে এটা কিন্তু একটা তৎপুরুষ সমাস। তাহলে আমি জিনিসটা আবারও বলে দিই, সেটা হচ্ছে যদি আমরা দেখি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদের অর্থ প্রাধান্য পেলে সেটা চারটা সমাস হতে পারবে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। সেই ক্ষেত্রে আমরা দেখব উপসর্গ আছে কিনা। উপসর্গ থাকলে সেটা হয়ে যাবে প্রাদি, সংখ্যা থাকলে হয়ে যাবে দ্বিগু, আর বিভক্তি যোগ করা গেলে তৎপুরুষ, বিভক্তি যোগ করা না গেলে কর্মধারয়। ঠিক আছে, এখন আমরা আরো কয়েকটা উদাহরণ একটু চেক করবো। দেখেন, আচ্ছা, আমি শুরুর দিকে একটা উদাহরণ বলেছিলাম, মহান যে নবী, মহানবী। এই যে মহানবী, এটা কোন সমাস? আমরা একটু আগে বলেছিলাম মহানবী একটা কর্মধারয় সমাস। তো মহানবী কিভাবে কর্মধারয় হলো সেটা আমরা এই প্রক্রিয়ায় একটু দেখব। তাহলে দেখেন, সমাস নির্ণয় করতে হলে আমাদের প্রথম কি দেখতে হবে? প্রথম কি দেখতে হবে? দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ নাকি পরপদ, কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে দেখেন তো, এখানে পূর্বপদ আছে মহা, পরপদ আছে নবী। মহানবী বলতে আমরা মহাকে বুঝি নাকি মহানবী একজন নবী? মহানবী অবশ্যই একজন নবী। তাহলে নবী কোন পদে আছে? পরপদে। তার মানে এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে। তো পরপদ প্রাধান্য পেলে কয়টা সমাস হয়? চারটা।
কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। সেক্ষেত্রে আমাদের উপসর্গ থাকলে প্রাদি, দেখেন তো এখানে কি উপসর্গ আছে? নাই, তাহলে প্রাদি হচ্ছে না। দ্বিগু হতে লাগবে সংখ্যা, এখানে কি সংখ্যা আছে? তাও তো নাই, তাহলে দ্বিগু হচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই পূর্ব পদের সাথে বিভক্তি যোগ করে দেখব জিনিসটা মিলে কিনা। আচ্ছা, যদি আমরা বলি মহাকে নবী, মহা দ্বারা নবী, মহা হতে নবী, মহার নবী, মহাতে নবী, মেলে? কোনোভাবেই কিন্তু মিলছে না, কারণ বিভক্তি যুক্ত করা যাচ্ছে না। আর আমরা বলেছি বিভক্তি যুক্ত করা না গেলে সেটা কি হবে? সেটা কর্মধারায় সমাস হয়ে যাবে। মনে করেন একটা উদাহরণ নিলাম, পুষ্প সৌরভ। পুষ্প সৌরভ, আচ্ছা পুষ্প সৌরভ মানে কি? পুষ্প সৌরভ মানে কি? পুষ্পের সৌরভ, তাই না? পুষ্প সৌরভ মানে হচ্ছে পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ, পুষ্পের। দেখেন তো একটা এর বিভক্তি পাওয়া যাচ্ছে না? এর বিভক্তি পাওয়া যাচ্ছে। এইরকম আমরা কি বলছি, বিভক্তি যদি থাকে তাহলে সেটা তৎপুরুষ সমাস হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। সমস্ত পদকে ভাঙলে বিভক্তি পাওয়া গেলেই সেটা তৎপুরুষ সমাস। দেখেন এখানে বিভক্তি পাওয়া যাচ্ছে না, পুষ্প সৌরভ মানে পুষ্পের সৌরভ, তাহলে পূর্ব পদের সাথে একটা বিভক্তি পাওয়া যাচ্ছে। যেহেতু ভাঙলে পূর্ব পদের সাথে একটা বিভক্তি পাওয়া যাচ্ছে, সেই কারণে এটা কোন সমাস হয়ে যাবে? এটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। শব্দকে ভাঙলে যদি বিভক্তি পাওয়া যায় তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই, সেটা তৎপুরুষ সমাস। আবার দেখেন যদি আমরা বলি ছাগ দুগ্ধ, আচ্ছা ছাগ দুগ্ধ মানে কি? ছাগ দুগ্ধ মানে কি? ছাগ দুগ্ধ মানে হচ্ছে ছাগলের দুধ, তাই না? ছাগলের দুধ, ছাগলের, ছাগলের। দেখেন এর বিভক্তি আসছে না, যেহেতু পূর্ব পদের সাথে বিভক্তি আসছে তার মানে এটা কোনো কথা নাই, তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য হচ্ছে ছাগির দুগ্ধ। আবার যদি বলি হংস ডিম্ব, দেখেন তো হংস ডিম্ব মানে কি? হংস মানে হাঁস, ডিম্ব মানে ডিম, তাহলে হংস ডিম্ব মানে হাঁসের ডিম, হাঁসের ডিম, হাঁসের, হাঁসের। একটা এর বিভক্তি আসছে না, যেহেতু পূর্বপদের সাথে বিভক্তি আসছে তার মানে কোন সমাস হবে? তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য হবে হংসীর ডিম্ব। কথা ক্লিয়ার? এইটুকু বুঝে থাকি তাহলে কিন্তু আমরা একটা শব্দ দেখে সমাসটা বুঝতে পারবো যেটা কোন সমাস হবে। এরপরে আমরা প্রকারভেদ ব্যাস বাক্য কিভাবে করব সেগুলোর আলোচনায় যাব। আচ্ছা এখন দেখেন আমরা একটু যাব বিস্তারিত প্রকারভেদ এবং ব্যাস বাক্যে। আমরা শুরুতে দ্বন্দ্ব সমাসে যাই। ওকে, দ্বন্দ্বতে যাই। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই প্রথমেই, যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করার জন্য ব্যাস বাক্যে 3টা অব্যয়ের যে কোনো একটা বসাতে হয়। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে 3টা অব্যয়ের যে কোনো একটা বসে, সেগুলো হচ্ছে ও এবং আর, এই 3টার যে কোনো একটা বসে। তাহলে আমরা যে একটু আগে 3টা উদাহরণ দেখেছিলাম, ঝড় বৃষ্টি, তাহলে ঝড় বৃষ্টি এর ব্যাস বাক্য কি হয়ে যাবে? মাঝখানে শুধু ও এবং আর যে কোনো একটা বসে দিলে হয়ে যাবে। তাহলে ঝড় ও বৃষ্টি, ঝড় ও বৃষ্টি। তাহলে বাবা মা এর ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। তাহলে চা বিস্কুটের ব্যাস বাক্য কি হবে? চা ও বিস্কুট। ঠিক আছে, এই ওর জায়গায় আপনি এবং আর যে কোনোটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করার জন্য শুধু মাঝখানে ও এবং আর এই 3টার যে কোনো একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন আসেন আমরা দ্বন্দ্ব সমাসের প্রকার ভেদে যাই। একটা জিনিস মনে রাখতে হবে, দ্বন্দ্ব সমাস কিন্তু অনেক প্রকারের আছে। দ্বন্দ্ব সমাস অনেক প্রকারের আছে, তবে সকল প্রকার কিন্তু পরীক্ষা আসে না। আপনার দেখলেই বুঝতে পারবেন। যেমন ধরেন যদি বলি আয় ব্যয়, আয় এবং ব্যয় কি বিপরীত শব্দ, তার মানে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব। হাট বাজার, হাট এবং বাজার সমার্থক শব্দ, তাই এটা সমার্থক দ্বন্দ্ব। হাত পা, হাত এবং পা অঙ্গ, তাই এটা অঙ্গবাচক দ্বন্দ্ব। সাত পাঁচ, সাত ও পাঁচ, সাত এবং পাঁচ সংখ্যা, তাই একটা সংখ্যাবাচক দ্বন্দ্ব। এই ধরনের দ্বন্দ্ব সমাস বেশ কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের আলাপ দরকার নেই। আমাদের দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বিশেষভাবে চেনা দরকার 3টা দ্বন্দ্ব সমাস। সেই 3টা দ্বন্দ্ব সমাস একটুখানি আমি লিখে ফেলতে চাই। একটি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, একটি হচ্ছে অলুক দ্বন্দ্ব, আরেকটি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আমি নাম্বার না দিই, নাম্বার দিলে আপনাদের কাছে মনে হবে এটাই বোধহয় প্রকারভেদ। আচ্ছা, 3টা বিশেষ দ্বন্দ্ব সমাস আমরা শিখছি, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দুইয়ের অধিক পদ থাকে। বহুপদী দ্বন্দ্বে কি থাকে? দুইয়ের অধিক পদ। আচ্ছা, অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, তার মানে বিভক্তি থাকবে। আর একশেষ দ্বন্দ্ব হচ্ছে একটি বহুবচন বাচক পদ।
ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? দেখেন, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কি জিনিস? বহুপদী নামের মধ্যেই পরিচয় আছে। বহু পদ থাকে যে দ্বন্দ্ব সমাসের। আমরা জানি সমাসে সাধারণত দুইটি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। কিন্তু যদি কোনো দ্বন্দ্ব সমাসে দুইয়ের অধিক পদ থাকে, 3টি 4টি 5টি এরকম দুইয়ের অধিক পদ থাকে, তাহলে সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। যেমন ধরেন, আমরা অনেক জায়গায় নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার পাই না? নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আছেন না? তো দেখেন, নাক কান গলা বিশেষজ্ঞ তার মানে কি? তিনি নাকেরও বিশেষজ্ঞ, কানেরও বিশেষজ্ঞ, গলারও বিশেষজ্ঞ। তার মানে সবগুলো পদই প্রাধান্য পাচ্ছে। আমরা জানি সবগুলো পদই প্রাধান্য পেলে, উভয় পদই প্রাধান্য পেলে সেটা কোন সমাস হয়? দ্বন্দ্ব সমাস। তার মানে এটা অবশ্যই একটা দ্বন্দ্ব সমাস। এখন দেখেন, এই দ্বন্দ্ব সমাসের মধ্যে কয়টা পদ আছে? 3টা পদ আছে। এরকম দুইয়ের অধিক পদে যদি কোনো দ্বন্দ্ব সমাস হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। একই সাথে যদি বলি সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম কয়টি পদ আছে? 3টি পদ আছে, তাই না? 3টি পদ, যেহেতু দুইয়ের অধিক পদ আছে সেই কারণে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। এরকম ভাবে দুইয়ের অধিক পদে যদি কোনো দ্বন্দ্ব সমাস হয়, তাহলে সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। এটার ব্যাস বাক্য করাও কিন্তু খুব সহজ। কি করতে হবে? শেষেরটার আগে ও বসাতে হবে, বাকিগুলোর আগে কমা বসাতে হবে। শেষেরটার আগে ও বসাতে হবে, বাকিগুলোর আগে কমা বসাতে হবে। তাহলে নাক কান ও গলা, নাক কান গলা, সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। ঠিক আছে? এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এখন আসেন অলুক দ্বন্দ্ব। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না এমন। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না এমন। তো বিভক্তি লোপ পায় না মানে, লোপ পাওয়া মানে কি? হারিয়ে যাওয়া। তো বিভক্তি লোপ পায় না বা হারিয়ে যায় না, তার মানে কি? বিভক্তি থাকবে। বিভক্তি লোপ পাবে না মানে বিভক্তি থাকবে। তাহলে দেখেন, তার মানে হচ্ছে যদি কোনো দ্বন্দ্ব সমাসের সাথে বিভক্তি যুক্ত থাকে, তাহলে সেটা অলুক দ্বন্দ্ব। এখন বিভক্তি তো আমাদের মুখস্থ থাকাই লাগবে সমাসের ক্ষেত্রে, হ্যাঁ? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই বিভক্তিগুলো। তাহলে যদি কোনো বিভক্তি যুক্ত থাকে কোন দ্বন্দ্ব সমাসে, তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব। খেয়াল করে দেখেন, আমরা যদি বলি দেশে বিদেশে, এই দেখেন দেশে বিদেশে, এ বিভক্তি আছে না? দেশে এ বিভক্তি, বিদেশে এ বিভক্তি। এরকম যদি কোনো দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে, তাহলে সেটা অলুক দ্বন্দ্ব হবে। সেক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, অলুক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অবশ্যই দুইটা পদে, সবগুলো পদেই বিভক্তি থাকবে। সবগুলো পদেই বিভক্তি থাকবে। একইভাবে আমি যদি বলি, ধরেন আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? মাছে ভাতে, খেয়াল করে দেখেন, মাছে ভাতে, আমরা মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে, খেয়াল করে দেখেন তো, মাছে ভাতে, এখানে মাছে এখানেও এই বিভক্তি আছে, ভাতে এখানেও এই বিভক্তি আছে। তার মানে কি? দুইটা পদেই বিভক্তি আছে না? এইরকম যদি কোন সমস্ত পদের সবগুলো পদের সাথে বিভক্তি যুক্ত থাকে, তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। বিভক্তি না থাকলে কিন্তু অলুক হবে না। ঠিক আছে? এইবার চলে আসি একশেষ দ্বন্দ্বে। ভালো করে খেয়াল করেন, নামের মধ্যেই পরিচয় আছে, নামের মধ্যে পরিচয় আছে। একশেষ মানে কি? এক পদেই শেষ হয়ে যাবে যে দ্বন্দ্ব সমাস, এক পদেই শেষ। আমরা জানি সমাসে সাধারণত দুইটি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। কিন্তু যদি কোনো সমাসে, যদি কোনো দ্বন্দ্ব সমাসে একটাই পদ থাকে, তাহলে সেটা একশেষ দ্বন্দ্ব হবে। যেমন ধরেন, আমরা যদি একটা উদাহরণ নিই, আমরা, ভালো করে খেয়াল করেন, এই যে মাছে ভাতে, এর মধ্যে দুইটা পদ আছে না? নাক কান গলা, এর মধ্যে 3টা পদ আছে না? কিন্তু আমরা দেখেন তো, এর মধ্যে ওইরকম ভাবে কোনো পদ আছে? দুইটা পদ আছে? এখানে তো আম একটা পদ, রা একটা পদ, এরকম তো হয় না, তাই না? তার মানে আমরা, এটার মধ্যে কিন্তু একটাই পদ, আমরা কিন্তু একটাই পদ। এর মধ্যে এইরকম ভাবে কিন্তু এখানে যেমন দুইটা পদ পাওয়া যাচ্ছে, এর মধ্যে এরকম দুইটা পদ পাওয়া যাচ্ছে না। এরকম আরো একটা উদাহরণ দিই, মনে করেন বললাম তোমরা, এইটাও দেখেন একটাই পদ, এর মধ্যে কিন্তু ভাঙলে আর কোনো পদ পাওয়া যাচ্ছে না। তাহলে এরকম যদি একটাই পদ হয় এবং সেটা যদি বহু বচন হয়, কিরকম হয়? বহু বচন। আচ্ছা, আমরা একটা বহু বচন না? আমরা দ্বারা তো একের অধিক বোঝাই। ঠিক একইভাবে তোমরা দ্বারাও একের অধিক বোঝাই, তাই না? তার মানে তোমরাও বহু বচন। এইরকম ভাবে যদি একটাই পদ হয় এবং সেটা বহু বচন হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? একশেষ দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। আর একশেষ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা কথা ভালো করে মনে রাখতে হবে, এর ব্যাস বাক্যটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন, আমরার ব্যাস বাক্য হবে হচ্ছে সে, তুমি ও আমি। এখানে আমি, তুমি ও সে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরার ব্যাস বাক্য হবে হচ্ছে সে ও তুমি। তার মানে আমরার ব্যাস বাক্য করার ক্ষেত্রে অবশ্যই আমিটা শেষে আসবে,
তোমরার ব্যাস বাক্য করার সময় অবশ্যই তুমিটা শেষে আসবে, এটা ভালো করে মনে রাখতে হবে। এক্ষেত্রে আরেকটা তথ্য একটু দিয়ে দিই, এই যে আমরা, এটা কিন্তু নিত্য সমাসও হতে পারে। একশেষ দ্বন্দ্ব তো বটেই, তবে আমরা কিন্তু নিত্য সমাসও হতে পারে, নিত্য সমাস। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে দেখতে হবে প্রশ্নে কিভাবে এসছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কোন সমাস, সেক্ষেত্রে অপশনে যদি একশেষ দ্বন্দ্ব আর নিত্য সমাস দুইটাই যদি থাকে, তাহলে সেখানে আমরা একশেষ দ্বন্দ্ব উত্তর করব। আর যদি একশেষ দ্বন্দ্ব না থাকে, তখন আমরা নিত্য সমাস উত্তর করব। ঠিক আছে, আসেন আমরা একটু চলে যাবো কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাস কিভাবে চেনা যাবে সেটা আমরা ইতিমধ্যেই জানি। আমরা এখন কর্মধারয় সমাসের প্রকারভেদে যাব। তো কর্মধারয় সমাস হচ্ছে আমাদের সব মিলে 4 প্রকার। কত প্রকার? কর্মধারয় সমাস হচ্ছে আমাদের প্রধানত 4 প্রকার। সে 4 প্রকার কি কি একটু লিখি। মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি কিছু জিনিস লিখছি, এগুলো আমরা ব্যাখ্যা করব। মধ্যপদলোপী, এরপরে আছে কি উপমান, তারপর আছে উপমিত, তারপর আছে রূপক কর্মধারয় সমাস। মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। ওকে, আমি প্রয়োজনীয় সূত্রগুলো একটু লিখে নিচ্ছি। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এবার ভালো করে একটু খেয়াল করতে হবে। তাহলে কর্মধারয় সমাস হচ্ছে আমাদের প্রধানত 4 প্রকার: মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। খেয়াল করেন, মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কিন্তু নামের মধ্যেই পরিচয় আছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস নামের মধ্যেই কিন্তু পরিচয় আছে। নামের মধ্যে কি বলছে দেখেন, মধ্যপদলোপী, তার মানে মধ্যের পদ লোপ পাবে। যদি কোনো কর্মধারয় সমাসের মাঝের পদ লোপ পায়, তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। কোন কর্মধারয় সমাসের মাঝের পদ যদি লোপ পায়, আমরা একটু আগে উদাহরণটা দেখেছিলাম না, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন কি হচ্ছিল যেন? সিংহাসন, তাই না? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে দেখেন, এই যে সিংহ, এই সিংহ আছে, এই আসনও আছে, কিন্তু মাঝের এই চিহ্নিতটা কিন্তু লোপ পেয়েছে, তাই না? এরকম যদি মাঝের পদটি লোপ পায়, তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। ঠিক একইভাবে যদি বলি সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, এই যে মাঝখানে বিষয়কটা লোপ পেয়ে গেল। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, মাঝখানে রক্ষার্থে লোপ পেয়ে গেল। জয় সূচক মুকুট, জয় মুকুট, মাঝখানে সূচক লোপ পেয়ে গেল। আয়ের ওপর কর, আয় কর, মাঝখানে ওপরটা লোপ পেয়ে গেল। গণ নিয়ন্ত্রিত তন্ত্র, গণতন্ত্র, মাঝখানে নিয়ন্ত্রিত লোপ পেয়ে গেল। হাসি মাখা মুখ, হাসি মুখ, মাঝখানে মাখাটা লোপ পেয়ে গেল। এইভাবে যদি কোনো কর্মধারয় সমাসের মাঝের পদটা লোপ পায়, তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। তবে এখানে একটা আমরা বাক্য লিখেছি, এই বাক্যটার ব্যাখ্যা আমরা একটু পরে আসবো। এখন আসেন উপমান, উপমিত আর রূপক কর্মধারয় সমাসে। এই 3টা সমাস নিয়ে কিন্তু আমাদের মধ্যে বেশি কনফিউশন তৈরি হয়। দেখেন, উপমান, উপমিত আর রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা লিখেছি তুলনা। অর্থাৎ যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়, দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়, তাহলে সেটা 3টা সমাস হতে পারবে। কি কি? উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস হতে পারবে। দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝালে সেটা কয়টা সমাস হতে পারবে? 3টা। কি কি? উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস হতে পারবে। সেক্ষেত্রে আমরা একটু উদাহরণগুলো লিখি। মনে করেন আমরা উদাহরণ লিখি, আচ্ছা এটা আমি একটু মুছে দিয়ে নিচে লিখি। যদি আমরা উদাহরণ লিখি চাঁদ মুখ, তারপরে লিখি সিংহ পুরুষ, তুষার শুভ্র, কাজল কালো,
মন মাঝি, বিষাদ সিন্ধু, ভ্রমর কৃষ্ণ। ওকে, আমরা এই উদাহরণগুলো একটু বিশ্লেষণ করি, ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা উপমান, উপমিত বা রূপক কর্মধারয় সমাস হবে। ভালো করে দেখেন, চাঁদ মুখ, চাঁদ মুখ মানে কি? মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। সিংহ পুরুষ মানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে। তুষার শুভ্র মানে তুষারের মতো শুভ্র, তাহলে তুষারের সাথে তুলনা হলো। কাজল কালো মানে কাজলের মতো কালো, তার মানে কাজলের সাথে তুলনা করা হলো। মন মাঝিতে মনকে মাঝির সঙ্গে তুলনা করা হলো। বিষাদ সিন্ধু মানে দুঃখ বা বিষাদকে সিন্ধু বা সাগরের সাথে তুলনা করা হলো। ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের মতো কালো, তাহলে ভ্রমরের সাথে তুলনা করা হলো। তার মানে দেখেন এই সবগুলো উদাহরণে কিন্তু তুলনা করা হচ্ছে। এইরকম যদি তুলনা করা হয় তাহলে সেটা তিনটা সমাস হতে পারবে। কি কি? উপমান, উপমিত বা রূপক কর্মধারয় সমাস হতে পারবে। সেই ক্ষেত্রে কখন উপমান, কখন উপমিত, কখন রূপক, খুবই সিম্পল। জিনিসটা ভালো করে মনে রাখেন যে রূপক কর্মধারয় সমাস কখন হবে? যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা হয় তখন রূপক কর্মধারয় সমাস হবে। একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা হলে সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস হবে। ভালো করে একটু খেয়াল করে দেখেন তো এর মধ্যে কোনটাতে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য আছে। দেখেন তো, এই যে মাঝি দেখা যায় কিন্তু মন দেখা যায় না, তাই না? সিন্ধু বা সাগর দেখা যায়, বিষাদ বা দুঃখ দেখা যায় না। তাহলে দেখেন এই দুইটা ক্ষেত্রে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা করা হচ্ছে। এইরকম যদি হয় তাহলে সেটা কোন সমাস হবে? সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করা খুব সহজ, শুধু মাঝখানে একটা রূপ বসিয়ে দিলে হবে। তাহলে মন রূপ মাঝি, মন মাঝি, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। কথা কি ক্লিয়ার হলো? তাহলে আবার বলছি, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা হলে রূপক কর্মধারয় সমাস হয়। তবে এটাও বলে রাখি, হাতে গোনা 4-5টা উদাহরণ আছে যেগুলোতে দুইটাই দৃশ্যমান জিনিসেও রূপক কর্মধারয় সমাস হতে পারে, দুইটা অদৃশ্য জিনিসও হতে পারে। এরকম 3-4টা বা 4-5টা উদাহরণ আছে বইতে, একটুখানি চেক করে নেবেন। তবে আমাদের মোটামুটি 90% ক্ষেত্রে এই সূত্রটাই প্রয়োগ করলেই হবে। সেটা হচ্ছে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা বোঝালে সেটা রূপক কর্মধারয় সমাস হবে। এখন দেখেন বাকি যেগুলো আছে সেগুলোতে কিন্তু সবই দৃশ্যমান। চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়, সিংহও দেখা যায়, পুরুষও দেখা যায়, তুষারও দেখা যায়, তুষার বা বরফ দেখা যায়, শুভ্র বা সাদাও দেখা যায়, কাজলও দেখা যায়, কালোও দেখা যায়, ভ্রমরও দেখা যায়, আবার কৃষ্ণ বা কালোও দেখা যায়। তার মানে বাকিগুলো সবই হয় উপমান অথবা উপমিত কর্মধারয় সমাস। এখন কখন উপমান হবে আর কখন উপমিত হবে এইটার মধ্যে কিন্তু ব্যাপক ফ্যাসাদ হয় আমাদের। তো এই জিনিসটা একটু ভালো করে শিখে নিতে হবে। ভালো করে মন দিয়ে খেয়াল করে দেখেন উপমান আর উপমিত কিভাবে হবে। আমরা বলছি বিশেষণ থাকলে উপমান হয়। কি থাকলে? বিশেষণ থাকলে। বিশেষণ কি জিনিস? বিশেষণ মানে আমরা জানি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে বিশেষণ হয়। সিম্পলি আপনারা মনে রাখতে পারেন বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। বিশেষণ মানে কি? বৈশিষ্ট্য। যেমন উঁচু, কালো, বেটে, খাটো, লম্বা, ফর্সা, চিকন, পাতলা, মোটা, এগুলো সবই কি? বৈশিষ্ট্য। এরকম বৈশিষ্ট্য মানে সেটা বিশেষণ পদ। ঠিক আছে? তো যদি বিশেষণ থাকে অর্থাৎ কোনো একটা বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে তাহলে সেটা উপমান হবে। বিশেষণ না থাকলে উপমিত কর্মধারয় সমাস হবে। বিশেষণ থাকলে উপমান, বিশেষণ না থাকলে উপমিত। ভালো করে একটু খেয়াল করে দেখেন তো চাঁদ মুখ। আচ্ছা চাঁদ এটা একটা উপগ্রহের নাম না? একটা উপগ্রহের নাম। নাম বোঝালে কোন পদ হয়? আমরা জানি নাম মানেই বিশেষ্য, তাই না? নাম বোঝালে বিশেষ্য পদ হয়, তাহলে চাঁদ একটা বিশেষ্য পদ। আচ্ছা মুখ একটা অঙ্গের নাম না? মুখ তো একটা অঙ্গ, অঙ্গের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। তাহলে দেখেন তো এখানে কোনো বিশেষণ কি আছে? কোনো বৈশিষ্ট্য কি উল্লেখ করা আছে? সুন্দর, কালো, ফর্সা, মোটা কিছুই কিন্তু উল্লেখ করা নাই। তার মানে কোনো বৈশিষ্ট্য বা বিশেষণ নাই। বিশেষণ না থাকলে কি হবে? আমরা বলেছি বিশেষণ না থাকলে উপমিত কর্মধারয় সমাস হবে। উপমিত। এবার খেয়াল করে দেখেন সিংহ পুরুষ। সিংহ একটা প্রাণীর নাম, নাম মানে বিশেষ্য। পুরুষ এটা একটা প্রাণীর নাম মানে বিশেষ্য। এখানে কি কোনো বিশেষণ আছে? কোনো বৈশিষ্ট্য কি উল্লেখ করা আছে? নাই। তার মানে যেহেতু কোনো বিশেষণ নাই, বিশেষণ না থাকলে কি হবে? উপমিত। এবার খেয়াল করে দেখেন তুষার শুভ্র। তুষার মানে হচ্ছে বরফ, একটা বস্তুর নাম, নাম বোঝালে বিশেষ্য। আচ্ছা তুষারের বৈশিষ্ট্য কি? তুষারের বৈশিষ্ট্য হচ্ছে তুষারের রংটা সাদা হয় বা শুভ্র হয়। এই যে তুষারের বৈশিষ্ট্য না? যেহেতু বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে তো বিশেষণ। তো বৈশিষ্ট্য বা বিশেষণ থাকলে সেটা কোন সমাস হবে? আমরা বলেছি সেটা
উপমান হবে, উপমান। বৈশিষ্ট্য বা বিশেষণ থাকলে কি হবে? উপমান। সম্ভবত দেখা যাচ্ছে না, আমি একটু ভালো করে ভেতরের দিকে লিখি। উপমান, শুধু মান লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন, কাজল কালো। কাজল তো একটা বস্তুর নাম, নাম মানে বিশেষ্য। এখন কাজলের বৈশিষ্ট্য কি? কাজলের বৈশিষ্ট্য হচ্ছে রংটা কালো। কাজলের বৈশিষ্ট্য হচ্ছে রং কালো। তাহলে বৈশিষ্ট্য বা বিশেষণ আছে, বৈশিষ্ট্য বা বিশেষণ থাকলে কি হবে? উপমান। কথা কি বোঝা গেল? তো চলেন তাহলে আমরা এবার চলে যেতে চাই আমাদের পরবর্তী অংশে। তো যেটা বলছিলাম, তাহলে কোনো বিশেষণ উল্লেখ থাকলে বা বৈশিষ্ট্য উল্লেখ থাকলে উপমান, বিশেষণ না থাকলে উপমিত। এবার তাহলে দেখেন তো, ভ্রমর কৃষ্ণ, এটা উপমান হবে নাকি উপমিত হবে? দেখে একটু। আচ্ছা, ভ্রমর একটা প্রাণীর নাম, নাম বোঝালে তো বিশেষ্য পদ। আচ্ছা, ভ্রমর তো চেনেন, ভ্রমর মানে ভোমরা। এই ভ্রমর এর বৈশিষ্ট্য কি, এর রং কি? ভ্রমরের বৈশিষ্ট্য হচ্ছে গায়ের রং কালো বা কৃষ্ণ, তাই না? তাহলে ভ্রমরের বৈশিষ্ট্য উল্লেখ আছে না, বৈশিষ্ট্য মানে তো বিশেষণ, যেহেতু বৈশিষ্ট্য বা বিশেষণ উল্লেখ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? উপমান কর্মধারয় সমাস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? তাহলে এইভাবে ভালো করে মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে ভালো করে, যে কি বললাম, যে যদি দেখি কোনো বৈশিষ্ট্য বা বিশেষণ উল্লেখ করা আছে, তাহলে সেটা উপমান হবে, আর বৈশিষ্ট্য বা বিশেষণ না থাকলে উপমিত কর্মধারয় সমাস হবে। এখন অনেকে একটা জিনিস বলে যে উপমান কর্মধারয় সমাস হলে, মানে বলে যে ন্যায় মাঝখানে থাকলে উপমান হবে, ন্যায় শেষে থাকলে উপমিত হবে, এরকম অনেকে বলে। কিন্তু বাস্তবতায় মনে রাখবেন যে ন্যায় মাঝে বসলে কি শেষে বসলে এটাতে কিছুই এসে যায় না। কারণ চাক্ষুষ দেখাচ্ছে, দেখেন, চাঁদ মুখ, এর ব্যাস বাক্য কি হবে? চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, তাই না? এটা একটা উপমিত কর্মধারয় সমাস, তাই তো? উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, দেখেন তো, ভ্রমর কৃষ্ণের ব্যাস বাক্য কি? ভ্রমরের ন্যায় কৃষ্ণ। এখানেও ন্যায়টা কোথায় আছে? মাঝখানে। এটা কোন সমাস হচ্ছে? উপমান। তার মানে এখানে ন্যায় মাঝখানে গেল, তার এটা হলো উপমিত। এখানে ন্যায় মাঝখানে আসলো, এটা হয়ে গেল উপমান। তার মানে ন্যায় মাঝে থাকলে উপমিত হতে পারে, উপমানও হতে পারে। তাই ন্যায় শব্দটা কোথায় আছে এটাতে কিছু এসে যায় না। শুধু মনে রাখতে হবে, কোনো বৈশিষ্ট্য বা বিশেষণ যদি উল্লেখ থাকে, তাহলে সেটা উপমান, না থাকলে উপমিত কর্মধারয় সমাস। এখন খেয়াল করে দেখেন আরেকটা জিনিস। আচ্ছা, আমরা শুরুতে একটা উদাহরণ বললাম না, মহান যে নবী মহানবী। আচ্ছা, মহান যে নবী মহানবী, তাই না? প্রথম কথা, আমরা তো বলেই দিয়েছি মহানবী একটা কর্মধারয় সমাস। মহানবী একটা কর্মধারয় সমাস। এখন কথা হচ্ছে মহানবী কোন কর্মধারয় সমাস? দেখেন, প্রথম কথা হচ্ছে উপমান, উপমিত আর রূপক কর্মধারয় সমাস হতে হলে সে তুলনা বোঝাতে হবে দুইটা জিনিসের মধ্যে। দেখেন তো, মহানবী, এর মধ্যে কি কারোর সাথে কারোর তুলনা করা হয়েছে? কারোর সাথে কারোর তুলনা করা হয়নি। যেহেতু কোনো তুলনা করা হয়নি, সেই কারণে এটা উপমান বা উপমিত, রূপক কোনোটাই হবে না। তাহলে এটার আর একটা সমস্যা হওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মহানও আছে, নবীও আছে, কিন্তু মাঝের পদটা লোপ পেয়েছে। মাঝের পদ লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়, কিন্তু এটা মধ্যপদলোপীও হবে না। কারণ কি, দেখেন, আমরা বলে দিয়েছি মাঝের পদটি যে, রূপ, ন্যায় বা বিভক্তি হলে সেটা মধ্যপদলোপী হবে না। যেহেতু এখানে মাঝের পদটি যে, তাই এটা মধ্যপদলোপী হবে না। এখন তাহলে প্রশ্ন, এটা মানে কর্মধারয় সমাস, এটা তো আমরা আগেই দেখেছি। এটা একটা কর্মধারয় সমাস, কিন্তু চারটার কোনটার মধ্যে আসছে না, তাহলে এটা কোন কর্মধারয়? এইরকম যে সকল কর্মধারয় সমাস চারটার কোনটার মধ্যে আসবে না, সেইগুলোকে বলা হবে সাধারণ কর্মধারয় সমাস। কি কর্মধারয়? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে যে সকল কর্মধারয় সমাস এই চারটার কোনটার মধ্যে আসবে না, সেগুলোকে বলা হবে সাধারণ কর্মধারয় সমাস। এরকম আরো হতে পারে, কু যে আচার কদাচার, সিদ্ধ যে আলু আলু সিদ্ধ, অধম যে নর নরাধম, যে চালাক সেই চতুর চালাক চতুর, যিনি জজ তিনি সাহেব জজ সাহেব, এগুলো সবই কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এই সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণগুলো আপনারা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি। আপনার নবম দশম শ্রেণীর পুরাতন ভার্সনের যে বোর্ড ব্যাকরণ বই আছে, ওখানে যদি আপনি কর্মধারয় সমাসের মধ্যে যান, দেখবেন কর্মধারয় সমাসের সমাস সংজ্ঞার পরেই 8টা পয়েন্ট দেওয়া আছে কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য। ওই 8টা পয়েন্টের মধ্যে যতগুলো উদাহরণ আছে সবগুলোই সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। ওকে, আমরা আজকের ক্লাসে সমাসের যেই প্রচলিত কনফিউশন গুলো আছে, সেই কনফিউশন গুলো সহ আমরা পুরো ব্যাস বাক্য সহ সম্পূর্ণ কিন্তু আজকের ক্লাসে শিখে ফেলবো। প্রকারভেদ সব শিখে ফেলবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। আসেন আমরা একটু চলে যেতে চাই তৎপুরুষ সমাসে।
তৎপুরুষ সমাস আমাদের 9 প্রকার। তৎপুরুষ সমাস কিভাবে চিনব সেটা তো আমরা শুরুতেই দেখেছি। তো তৎপুরুষ সমাস 9 প্রকার কি কি? খুবই সিম্পল। তৎপুরুষ সমাস 9 প্রকার হচ্ছে দ্বিতীয়া থেকে সপ্তমী, দ্বিতীয়া থেকে সপ্তমী, নং উপপদ অলুক। কি বললাম? দ্বিতীয়া থেকে সপ্তমী, নং উপপদ অলুক। দ্বিতীয়া থেকে সপ্তমী মানে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এই হচ্ছে 6টা। নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, অলুক তৎপুরুষ 3টা, 6 3 9টা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। এখন এই 9টা তৎপুরুষ সমাস আমরা একটু শর্টকাটে শিখে ফেলতে চাই। খেয়াল করেন, প্রথমেই বলে দিই তৎপুরুষ সমাসের জন্য কিন্তু আমাদের বিভক্তি প্রয়োজন হবে, তাই বিভক্তিটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমি একটু এখানে শেখার সুবিধার্থে আমি এখন লিখে দিচ্ছি, একটু লিখে রাখছি। দ্বিতীয়া হচ্ছে কে রে, তৃতীয়া দ্বারা, দিয়ে, কর্তৃক, চতুর্থী, চতুর্থী কে রে, পঞ্চমী, পঞ্চমী হতে থেকে চে, হতে থেকে চে, ষষ্ঠী র এর, আর সপ্তমী এ অন্তঃস্থ তে। ওকে, এই যে আমাদের বিভক্তিগুলো, এই বিভক্তিগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আসেন আমরা একটু সমাসটা শিখি, কিভাবে আমরা তৎপুরুষ সমাসটা শর্টকাটে শিখে ফেলতে পারি। দেখেন, প্রথম পয়েন্ট হচ্ছে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মনে রাখবেন যে বিভক্তি পাওয়া যাবে, যে বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ হবে, যে বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ হবে। মানে আমরা তো তৎপুরুষ সমাস ইতিমধ্যে শিখেছি যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সমাসপদকে ভাঙলে পূর্বপদের সাথে একটা বিভক্তি পাওয়া যায়, তাই না? তো পূর্বপদের সাথে যেই বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ সমাস হবে। ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমরা এই পয়েন্টগুলো লিখছি কিন্তু দ্বিতীয়া থেকে সপ্তমী এই 6টার জন্য, এই 6টা আগে শিখছি। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখেন, আমরা যদি উদাহরণ এদিকে নিই, মনে করেন বললাম গাছ পাকা, গাছ পাকা। আচ্ছা, গাছ পাকা মানে কি? গাছ পাকা মানে হচ্ছে গাছে পাকা, তাই না? সহজ কথায় গাছ পাকা মানে গাছে পাকা। গাছে, দেখেন তো একটা এ বিভক্তি আছে না? এ বিভক্তি এসছে, তাহলে এ কোন বিভক্তি দেখেন তো? এই দেখেন, এ হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি। যেহেতু এই শব্দটাকে ভেঙে পূর্বপদের সাথে সপ্তমী বিভক্তি পাওয়া গেছে, সেই কারণে এটা সপ্তমী তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, একটু আগে আমরা শিখেছিলাম চা বাগান। তো চা বাগান মানে কি জানো? আমরা দেখেছিলাম চা বাগান মানে চায়ের বাগান, তাই না? চায়ের, এই যে চায়ের, এর বিভক্তি আসলো, দেখেন এর কোন বিভক্তি? এই দেখেন, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। যেহেতু ষষ্ঠী বিভক্তি পাওয়া গেছে, তাই এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কথা কি বোঝা যায়? আচ্ছা, মনে করেন বলা হলো বিলাত ফেরত। বিলাত ফেরত মানে কি? বলা হলো বিলাত ফেরত জামাই, মানে যে জামাই বিলাত, বিলাত থেকে ফেরত এসেছে। তাহলে বিলাত ফেরত মানে কি? বিলাত থেকে ফেরত, তাই না? বিলাত ফেরত মানে বিলাত থেকে ফেরত। থেকে, থেকে কোন বিভক্তি দেখেন তো? এই দেখেন, থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি। যেহেতু এটাকে ভেঙে পঞ্চমী বিভক্তি পাওয়া গেছে, তাই এটি কোন তৎপুরুষ হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, এখন মনে করেন বললাম মন গড়া। আচ্ছা, মন গড়া মানে কি? মন গড়া কথা, তার মানে কথাটা কি দিয়ে গড়া হয়েছে? মন দিয়ে গড়া হয়েছে, তাই না? মন গড়া মানে মন দিয়ে গড়া। তাহলে কি দিয়ে পাচ্ছি? দিয়ে কোন বিভক্তি দেখেন? দিয়ে হচ্ছে তৃতীয়া বিভক্তি, তাহলে এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এইভাবে যে কোনো সমস্ত পদকে ভাঙলে আমরা পূর্বপদের সাথে যেই বিভক্তি পাবো সেই তৎপুরুষ সমাস হবে। এখন এখানে সমস্যা আছে দুইটার মধ্যে, সেই দুইটা কি? এই যে দ্বিতীয়া এবং চতুর্থী। কারণ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়া বিভক্তিও কে রে, চতুর্থী বিভক্তিও কে রে। এই ক্ষেত্রে মনে রাখবেন, যদি কোনো সমস্ত পদকে ভাঙলে কে বা রে বিভক্তি আসে, কে বা রে বিভক্তি আসে, তাহলে সেটা দ্বিতীয়া অথবা চতুর্থী হবে। আমরা একটা উদাহরণ লিখি, মনে করেন এখানেই লিখি গুরু ভক্তি মানে কি? গুরু ভক্তি মানে হচ্ছে গুরুকে ভক্তি, তাই না? গুরুকে ভক্তি কি হয়? গুরু ভক্তি। গুরুকে ভক্তি, গুরু ভক্তি। আচ্ছা, আরেকটা উদাহরণ লিখতে চাই, মনে করেন বললাম দুঃখ প্রাপ্ত। দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত কি হয়? দুঃখ প্রাপ্ত। একটু ঘন হয়ে গেল লেখাটা, বোঝা যাচ্ছে আশা করি।
ভালো করে দেখেন, তার মানে বলছি গুরুকে ভক্তি, গুরু ভক্তি, দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। এই দুইটা উদাহরণে দেখেন গুরুকে ভক্তি যে কে বিভক্তি এসছে, আবার দুঃখকে প্রাপ্ত এখানেও কে বিভক্তি এসছে। এইরকম যদি কোনো সমস্ত পদকে ভাঙলে কে বা রে বিভক্তি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা দ্বিতীয়া বা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এখন সেক্ষেত্রে কখন দ্বিতীয়া কখন চতুর্থী? খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা চতুর্থীর পাশে লিখেছি সম্প্রদান। সম্প্রদান মানে হচ্ছে নিঃস্বার্থভাবে যদি কোনো কিছু দান করা হয়, নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হলে চতুর্থী হবে, আর নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া না হলে দ্বিতীয়া হবে। তাহলে দেখেন যেহেতু দুইটাতেই কে এসেছে তার মানে দ্বিতীয় অথবা চতুর্থী হবে। সেক্ষেত্রে আমরা এখন দেখবো নিঃস্বার্থভাবে দান হচ্ছে কিনা। আচ্ছা, দুঃখ প্রাপ্ত, প্রাপ্ত মানে তো পাওয়া, তার মানে এখানে দুঃখ পাওয়ার কথা বলা হচ্ছে, কোনো কিছু দেওয়ার কথা তো বলা হচ্ছে না। তার মানে এখানে তো নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে না, যেহেতু নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে না সেই কারণে এটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। পক্ষান্তরে দেখেন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, আচ্ছা গুরুকে ভক্তি করার বিনিময়ে আমরা কি কোনো বেতন টেতন পাই? যে গুরুকে ভক্তি করলাম, গুরু আমাকে মাসে মাসে 10,000 টাকা করে বেতন দিল, তা তো না। গুরুকে ভক্তি কিন্তু অন্তর থেকে নিঃস্বার্থ ভাবে হয়। তাহলে যেহেতু ভক্তিটা নিঃস্বার্থ ভাবে করা হয় সেই কারণে এটা কি হবে, এটা হয়ে যাবে চতুর্থী। ঠিক আছে, তাহলে মনে রাখবেন প্রথম কথা যে শব্দকে ভাঙলে যেই বিভক্তি পাওয়া যাবে সেই তৎপুরুষ সমাস হবে। যদি কে বা রে বিভক্তি আসে সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওখানে সম্প্রদান হচ্ছে কিনা, নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে কিনা। নিঃস্বার্থভাবে দেওয়া হলে চতুর্থী হবে, না হলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ক্লিয়ার? এবার আসেন 2 নম্বর পয়েন্ট, মনে রাখতে হবে যে ব্যাপ্তি বোঝালে, কি বললাম, ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ব্যাপ্তি মানে কি? ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তৃতি, সময়ের বিস্তৃতি, কত সময় ধরে ঘটছে এরকম বোঝাচ্ছে। যেমন ধরেন যদি আমরা বলি চিরস্থায়ী, চিরস্থায়ী মানে কি? চিরকাল ব্যাপিয়া স্থায়ী, মানে স্থায়িত্ব কত? চিরকাল, সময়ের বিস্তৃতি বোঝাচ্ছে। আবার যদি বলি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী মানে কি? ক্ষণকাল ব্যাপী স্থায়ী, তাহলে সময়ের বিস্তৃতি বোঝাচ্ছে না, অল্প সময় বোঝাচ্ছে। ঠিক একইভাবে যদি বলি চিরসুখী, চিরসুখী মানে কি? চিরকাল ব্যাপী সুখী, তাহলে সুখের ব্যাপ্তিকাল বোঝাচ্ছে চিরকাল। আবার যদি বলি জনম দুঃখী মানে কি? জনম ব্যাপিয়া দুঃখী, তাহলে দুঃখের সময়সীমা কত হবে? সারা জীবন। এরকম ভাবে যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে অবশ্যই সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। সময়ের ব্যাপ্তি বোঝালে কি হয়ে যাবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন। এর পরের পয়েন্টটা হচ্ছে মনে রাখবেন যে জন্য বা নিমিত্ত বোঝালে, জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে হচ্ছে কারণ, জন্য বা কারণ বোঝাবে। যেমন দেখেন যদি আমরা উদাহরণ নিই, যদি বলি হজ যাত্রা, তাহলে হজ যাত্রা মানে কি? হজের নিমিত্ত যাত্রা, যাত্রার কারণটা কি? হজ, তাহলে হজের কারণ বোঝাচ্ছে হজের নিমিত্ত যাত্রা, যাত্রার কারণটা হচ্ছে হজ। এরকম যদি নিমিত্ত বোঝায় তাহলে সেটা চতুর্থ তৎপুরুষ সমাস। আবার ধরেন যদি বলি রান্নাঘর, তো তাহলে ঘরটা কিসের জন্য? ঘরটা কিসের জন্য? রান্নার জন্য ঘর, জন্য বোঝাচ্ছে। আবার ধরেন বললাম বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তো বিদ্যালয়টা কিসের জন্য? কাদের জন্য? বালিকাদের জন্য বিদ্যালয়, তাই না? বালিকাদের জন্য বিদ্যালয়, তার জন্য বোঝাচ্ছে। এইরকম যদি জন্য বা কারণ, জন্য বা নিমিত্ত বোঝায় তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এবং যদি সমস্ত পদে উন, হীন বা শূন্য এই তিনটা জিনিস থাকে তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। কি বললাম? সমস্ত পদে উন, হীন, শূন্য এই তিনটা জিনিস থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন ধরেন আমরা যদি বলি জ্ঞানহীন, জ্ঞান শূন্য, আরেকটা বললাম এ কোন। ভালো করে খেয়াল করেন, জ্ঞানহীন, এই দেখেন এখানে একটা হীন আছে, জ্ঞান শূন্য, একটা শূন্য আছে, এ কোন, এটাকে ভাঙলে হয় এক যোগ উন, এই দেখেন এখানে একটা উন আছে। এরকম যদি সমস্ত পদকে ভাঙলে উন, হীন, শূন্য এই তিনটা যে কোনো একটা পাওয়া যায় তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। এর ব্যাস বাক্য কিভাবে হবে? খুবই সিম্পল, মাঝখানে শুধু দ্বারা দিয়া কর্তৃক আনলেই হয়ে যাবে, তৃতীয় বিভক্তি আনলেই হয়ে যাবে। তার মানে জ্ঞানহীন, এর ব্যাস বাক্য হবে জ্ঞান দ্বারা হীন, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, একন
এক দ্বারা উনো। কথা ক্লিয়ার? তাহলে দ্বিতীয়া থেকে সপ্তমী এই 6টা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের 4টা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে শব্দকে ভাঙলে যেই বিভক্তি পাবো সেই তৎপুরুষ সমাস হবে। দ্বিতীয় কথা হচ্ছে যদি সময়ের ব্যাপ্তি বোঝায় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এরপরের কথা হচ্ছে জন্য বা কারণ বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হবে, আর উনো হীন শূন্য থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এই 4টা পয়েন্ট মনে রাখলে আমাদের কিন্তু 6টা তৎপুরুষ সমাস শেষ, দ্বিতীয় থেকে সপ্তমী শেষ। আমরা এবার চলে যেতে চাই আমাদের পরের তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাসে। উপপদ তৎপুরুষ সমাস শিখবো, চলেন। উপপদ তৎপুরুষ সমাস এর সংজ্ঞা টঙ্গা অনেক জটিল আলোচনা আছে, কিন্তু ওইদিকে আমরা যাবো না, আমাদের সমাস চিনতে পারতে হবে শুধু, তাই না? তো উপপদ তৎপুরুষ সমাসটা দেখি। উপপদ তৎপুরুষ চেনার মাত্র 2টা কৌশল। একটা হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, আরেকটা হচ্ছে সমস্ত পদে ক্রিয়াবাচক পদ, সমস্ত পদে ক্রিয়াবাচক পদ। ভালো করে খেয়াল রাখেন, উপপদ তৎপুরুষ সমাস চেনা হচ্ছে 2টা উপায়। একটা হচ্ছে এক কথায় প্রকাশ, যত এক কথায় প্রকাশ আছে সবই উপপদ তৎপুরুষ সমাস। সত্য বলে যে সত্যবাদী, মিথ্যা বলে যে মিথ্যাবাদী, জলে চড়ে যা জলচর, স্থলে চড়ে যায় স্থলেচর, আকাশে চড়ে যা খেচর, পকেট মারে যে পকেট মার, ছা পোষে যে ছা পোষা, যত এক কথায় প্রকাশ আছে সবই উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস চেনার আরেকটা উপায় হচ্ছে সমস্ত পদে ক্রিয়াবাচক পদ। তার মানে হচ্ছে সমস্ত পদে একটা কাজের কথা উল্লেখ থাকবে। যেমন মনে করেন আমরা যদি বলি ছা পোষা, তারপর বললাম ধামা ধরা, তারপরে বললাম পাতা চাটা। ভালো করে খেয়াল করে দেখেন, ছা পোষা, আচ্ছা এই যে পোষা, পোষা একটা কাজ, তাই না? ধামা ধরা, ধরা একটা কাজ, পাতা চাটা, চাটা একটা কাজ। এইরকম যদি সমস্ত পদে কোনো কাজের কথা উল্লেখ থাকে তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়। তাহলে উপপদ তৎপুরুষ সমাস চেনার সহজ 2টা উপায়। একটা হচ্ছে যদি এক কথায় প্রকাশ হয়, সকল এক কথায় প্রকাশ উপপদ তৎপুরুষ সমাস হবে। আর দ্বিতীয়টা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে অবশ্যই সমস্ত পদে একটা কাজের কথা উল্লেখ থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কিন্তু আর 2টা তৎপুরুষ সমাস বাদ থাকলো, একটা হচ্ছে নং তৎপুরুষ, আর একটা হচ্ছে অলুক তৎপুরুষ। নং তৎপুরুষ আর অলুক তৎপুরুষ আমরা একটু পরে শিখবো বহুব্রীহি সমাসের সাথে। আমরা চলে যাব বহুব্রীহি সমাসে, চলেন বহুব্রীহি সমাসে যাই। তো বহুব্রীহি সমাস আমরা ইতিমধ্যেই জানি, বহুব্রীহি সমাস হচ্ছে কোন পদ প্রধান? বহুব্রীহি সমাস হচ্ছে তৃতীয় পদ প্রধান, তাই না? পূর্বপদ পরপদ কোনটা অর্থে প্রাধান্য পায় না যেই সমাস, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাস আমাদের রয়েছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। আমি একটু লিখতে চাই, দেখেন প্রথমে আছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানাধিকরণ মানে বিশেষণ যোগ বিশেষ্য। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বিশেষণ থাকে না। এরপরে আমরা চলে আসবো ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস আমি 2টা উদাহরণ লিখবো, হাসাহাসি, কানাকানি ইত্যাদি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। মধ্য পদলোপী মানে নামের মধ্যে পরিচয় আছে, মাঝের ব্যাখ্যামূলক পদসমূহ লোপ পাবে। মাঝের কি হবে? ব্যাখ্যামূলক পদসমূহ লোপ পাবে। ওকে, এরপরে আছে আমাদের প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হচ্ছে শেষে আ, এ বা ও প্রত্যয় থাকবে। আচ্ছা, আমরা এই 5টা আগে শিখে নিই, তারপরে বাকি 3টা শিখবো একটু পরে। আসেন, সমানাধিকরণ বহুব্রীহি সমাস কি জিনিস? নামের মধ্যে কিন্তু পরিচয় আছে, সমান অধিকরণ, অধিকরণ স্থান মানে সমান স্থান দখল করবে। কে কে সমান স্থান দখল করবে? বিশেষণ আর বিশেষ্য। বিশেষণ এবং বিশেষ্য সমান স্থান দখল করবে মানে হচ্ছে যেই সকল বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদটা বিশেষণ এবং পরপদটা বিশেষ্য হবে, একটা বিশেষণ একটা বিশেষ্য। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন ধরেন আমরা যদি উদাহরণ লিখি, তাহলে যদি বলি খোশ মেজাজ, দেখেন খোশ মেজাজ। আচ্ছা, মেজাজ কোন পদ? মেজাজ হচ্ছে একটা বিশেষ্য পদ। খোশ মানে কি?
খোশ মানে হচ্ছে খুশি খুশি বা ভালো ভালো, আমরা বলি না খোশ মেজাজ, মানে মেজাজটা ভালো আছে। তাহলে খুশি বা ভালো গুণ বোঝাচ্ছে, গুণ বোঝালে বিশেষণ পদ। তাহলে দেখেন পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ। আবার যদি বলি বহুব্রীহি শব্দটাই ধরেন, ব্রীহি মানে হচ্ছে ধান। তো ধান কোন পদ? ধান একটা শস্যের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। আর এই বহু দ্বারা পরিমাণ বোঝাচ্ছে না, কত ধান, বহু ধান। তো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে সেটা বিশেষণ পদ হয়, আমার এটা বিশেষণ। তাহলে দেখেন পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। এইরকম যদি কোনো বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাহলে সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে, এবার আসেন ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলেছি কোনো বিশেষণ নয়, মানে কোনো বিশেষণ থাকবে না, অর্থাৎ পূর্বপদ পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয় তাহলে সেটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। পূর্বপদ পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয় সেটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। যেমন দেখেন আমরা যদি উদাহরণ লিখি, যদি বলি 80-20, 80-20, আচ্ছা দেখেন 80 মানে হচ্ছে দাঁত। 80 কিন্তু আমাদের বাংলা ভাষায় দুই রকম আছে, একটা হচ্ছে যেটা রস্যই কার দিয়ে 80, এটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে যেটা দীর্ঘই কার দিয়ে 80, এটা মানে হচ্ছে দাঁত। ঠিক আছে, তো দাঁত একটা অঙ্গের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। 20 একটা বস্তুর নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। দেখেন তো এখানে কোনো বিশেষণ আছে? কোনো বিশেষণ নাই, যেহেতু কোনো বিশেষণ নাই তাহলে সেটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। আবার দেখেন যদি বলি কথা সর্বস্ব, ভালো করে দেখেন কথা সর্বস্ব। আচ্ছা, কথা এটা একটা বিশেষ্য পদ, তাই না? আবার সর্বস্ব, এই যে সব বোঝাতে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোও কিন্তু বিশেষ্য পদ। তার মানে কথা সর্বস্ব, এখানেও কোনো বিশেষণ নাই, যেহেতু বিশেষণ নাই তাই এটাও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তাহলে মনে রাখবেন যদি পূর্বপদ এবং পরপদ কোনোটাই বিশেষণ না হয় তাহলে সেটা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হবে। এগুলো ব্যাস বাক্য কিভাবে হবে সেটাও বলে দিই, মনে রাখবেন বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য করার জন্য কিন্তু যার বা যাতে ব্যবহার করা হয়, যার বা যাতে। তাহলে খোশ মেজাজ যার, বহুব্রীহি আছে যার, 80-20 যার, কথা সর্বস্ব যার, যার বা যাতে বসিয়ে দিতে হবে। এবার আসি ব্যতিহার বহুব্রীহি সমাসে। এটা মনে হয় সমাসের মধ্যে সবচেয়ে সহজ সমাস, আমরা সবাই পারি। হাসাহাসি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, গলাগুলি, কোলাকুলি, খোলাখুলি, রক্তারক্তি, চুলাচুলি, এই ধরনের উদাহরণগুলো সব ব্যতিহার বহুব্রীহি সমাস হয়, তাই না? আমরা সবাই জানি। তবে ব্যতিহার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে একটা জিনিস একটু ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝায়। কি বোঝায়? আবার বলছি, একাধিক ব্যক্তির মিলিত কাজ। অর্থাৎ বহুব্রীহি সমাসে যে উদাহরণগুলো আছে সেইগুলো সবগুলো দ্বারা কিন্তু একাধিক ব্যক্তি বোঝায়। যেমন দেখেন একজনে হাসা যায়, কিন্তু হাসাহাসি করতে হলে একাধিক মানুষ প্রয়োজন হয়, কানাকানি করতে হলে একাধিক মানুষ প্রয়োজন হয়, মারামারি করতে হলে একাধিক মানুষ প্রয়োজন হয়, লাঠালাঠি করতে হলে একাধিক মানুষ প্রয়োজন হয়, চুলোচুলি করতে গেলে একাধিক মানুষ প্রয়োজন হয়, গলাগলি ধরতে হলে একাধিক মানুষ প্রয়োজন হয়, কোলাকুলি করতে গেলে একাধিক মানুষ প্রয়োজন হয়, রক্তারক্তি করতে গেলে একাধিক মানুষ প্রয়োজন হয়, তাই না? এইরকম একাধিক ব্যক্তি মিলিতভাবে কোনো কাজ হলে সেই কাজটা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। তবে সাধারণভাবে হাসাহাসি, মারামারি, লাঠালাঠি, চুলোচুলি এইগুলো সাধারণভাবে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। তবে আমাদের একটু চেক করে নিতে হবে যেখানে একাধিক ব্যক্তি মিলিত আছে কিনা। এরকম একটা উদাহরণ দিয়ে আমি মনে করেন বললাম লেখালেখি, দেখেন একই রকম উদাহরণ লেখালেখি, মারামারি, হাসাহাসি ওই রকম উদাহরণ লেখালেখি, একই রকম উদাহরণ হলেও এটা কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস নয়। কেন নয় জানেন? কারণ লেখালেখির সাথে একাধিক ব্যক্তি মিলিত নাই। আমি যদি বলি হুমায়ুন আহমেদ 40 বছর ধরে লেখালেখি করেছেন, তার মানে কোন অনেকগুলো মানুষ নিয়ে বসে বসে লিখেছেন? তা তো না, লেখালেখি নিজেই করা যায়। আমি যদি বলি আমি লেখালেখি করি, তার মানে আমি নিজেই লিখি, তার মানে এই শব্দটার মধ্যে কিন্তু একাধিক মানুষ জড়িত নাই। যেহেতু একাধিক ব্যক্তি মিলিত নাই তাই এইটা কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস নয়। তাহলে সাধারণভাবে মনে রাখবেন মারামারি, হাসাহাসি, কানাকানি এইগুলো সাধারণভাবে এই ধরনের উদাহরণগুলো ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। তবে একটু চেক করে নিতে হবে যে ওখানে একাধিক ব্যক্তি মিলিত আছে কিনা। একটু পরেই নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে তাহলে লেখালেখি কোন সমাস। আমি তো বলে দিচ্ছি লেখালেখি হচ্ছে একটা নিত্য সমাস, এর ব্যাস বাক্য হচ্ছে কেবল লেখা। ঠিক আছে, এটা বলে দিলাম আর কি। ওকে, তাহলে ব্যতিহার বহুব্রীহি সমাস শেষ। আমরা একটু চলে যেতে চাই মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। দেখেন মধ্য পদলোপী নামের মধ্যেই পরিচয় আছে, মধ্যের পদ লোপ পাবে। তো যদি কোনো বহুব্রীহি সমাসে মাঝের ব্যাখ্যামূলক পদগুলো লোপ পায় তাহলে সেটা মধ্য পদলোপী বহুব্রীহি সমাস হবে। যেমন দেখেন যদি বলি বিড়ালের অক্ষির ন্যায় অক্ষিজার,
বিড়ালের অক্ষিণ্যে অক্ষি যার তাকে কি বলে? তাকে বলে বিড়ালাক্ষী। বিড়ালের অক্ষিণ্যে অক্ষি যার তাকে বলা হয় বিড়ালাক্ষী। ভালো করে খেয়াল করে দেখেন, এখানে বিড়ালও আছে, আবার অক্ষিও আছে, কিন্তু মাঝের যে ব্যাখ্যামূলক অংশটা এটা কিন্তু লোপ পেয়ে গেছে। এরকম মাঝের ব্যাখ্যামূলক অংশটা লোপ পেলে সেটা মধ্য পদলোপী বহুব্রী সমাস হবে। এরকম আরো হতে পারে, কমলের ন্যায় অক্ষি যার কমলাক্ষ, ময়ূরের অক্ষির ন্যায় অক্ষি যার ময়ূরাক্ষী। এরকম ভাবে মনে রাখবেন যে যদি মাঝের ব্যাখ্যামূলক পদসমূহ লোপ পায় তাহলে সেটা মধ্যপদলোপী বহুব্রী সমাস হবে। ওকে, এবার আসি প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। দেখেন এর নামের মধ্যে পরিচয় দেওয়া আছে প্রত্যয়ান্ত, মানে প্রত্যয় যোগ অন্ত। অন্ত মানে হচ্ছে শেষ, তার মানে যেই বহুব্রী সমাসের শেষে প্রত্যয় থাকবে, কি প্রত্যয় থাকবে? আ, এ বা ও প্রত্যয় থাকবে। যদি কোনো বহুব্রী সমাসের শেষে আ, এ বা ও প্রত্যয় থাকে তাহলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হবে। আ, এ বা ও প্রত্যয় থাকলে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হবে। যেমন দেখেন, দুই দিকে মন যার দোমনা। তারপর মনে করেন নেই খরচ যার নিখরচে। ঘরের দিকে মুখ যার ঘর মুখ। এই উদাহরণগুলো দেখেন তো, দোমনা শেষে কি আছে? একটা আ আছে। নিখরচে শেষে একটা এ আছে। ঘর মুখ শেষে একটা ও আছে। এরকম ভাবে যদি সমস্ত পদের শেষে আ, এ বা ও থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা হয়ে যাবে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস। সমস্ত পদের শেষে আ, এ বা ও থাকলে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস হবে। কথা ক্লিয়ার? এরপরে আমরা যে বহুব্রী সমাসে যাব সেটা হচ্ছে নং বহুব্রী সমাস। কি বহুব্রী সমাস? নং বহুব্রী সমাস। তো নং বহুব্রী সমাস আমরা একটু আগে তৎপুরুষ সমাসের মধ্যে বাদ দিয়ে এসেছিলাম নং তৎপুরুষ সমাস, তো আমরা ওইটা সহ শিখব। নং বহুব্রী সমাস এবং নং তৎপুরুষ সমাস এই দুটার মধ্যে খেলা হবে, ঠিক আছে? নং বহুব্রী সমাস নং তৎপুরুষ সমাসের মধ্যে খেলা হবে। এই নং বহুব্রী সমাস এবং নং তৎপুরুষ সমাস সারা জীবন ভোগাবে। এটা বারবার ভুল হয়, এটা বারবার মিস্টেক হয়, এটা বারবার কনফিউশন তৈরি করে। তাই আজকের ক্লাসে খুব ভালো করে মন দিয়ে এটা শিখে নিতে হবে। দেখেন, নং বহুব্রী এবং নং তৎপুরুষ সমাস চেনার জন্য আমাদের দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। আমি একটু লিখে দিই। একটা হচ্ছে, যদি সমস্ত পদের প্রধান পদটি বিশেষণ হয় তাহলে সেটা হবে নং তৎপুরুষ সমাস। আর সমস্ত পদের প্রধান পদটি বিশেষ্য হলে এবং পুরো পদটি বিশেষণ হলে নং বহুব্রী সমাস। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে খেয়াল করে দেখেন, নং মানে কি? এই যে নং, নং মানে কি? আমরা জানি নং মানে হচ্ছে না। নং মানে কি? নং মানে হচ্ছে না। যদি কোনো সমস্ত পদ দ্বারা না বোঝায়, কি বোঝায়? না বোঝায়। যদি কোনো সমস্ত পদ দ্বারা না বাচকতা প্রকাশ করে তাহলে সেটা নং তৎপুরুষ বা নং বহুব্রী সমাস হতে পারবে। আমি কয়েকটা উদাহরণ লিখি। মনে করেন বললাম একটা লিখলাম অক্ষত, অক্ষত, এরপরে লিখি অম্লান, এরপরে লিখি অবিশ্বাস, এরপরে লিখি বেওয়ারিশ। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ? দেখেন, অক্ষত মানে কি? যেটা ক্ষত নয়। অম্লান মানে যেটা ম্লান নয়। অবিশ্বাস মানে বিশ্বাস নেই। বেওয়ারিশ মানে ওয়ারিশ নেই যার। তাহলে দেখেন এই সবগুলো দ্বারা কিন্তু না বাচকতা প্রকাশ করছে। এরকম যদি সমস্ত পদ দ্বারা না বাচকতা প্রকাশ করে সেটা নং তৎপুরুষ হবে অথবা নং বহুব্রী সমাস হবে। এখন কিভাবে বুঝবো নং তৎপুরুষ হবে নাকি নং বহুব্রী হবে? খুবই সিম্পল। আমাদের কাজ হচ্ছে দেখতে হবে এর মধ্যে যে প্রধান পদটা আছে সেই প্রধান পদটা বিশেষ্য নাকি বিশেষণ। দেখেন, অক্ষত এর মধ্যে প্রধান পদ কোনটা? ক্ষত। অম্লানের মধ্যে প্রধান পদ ম্লান। অবিশ্বাসের মধ্যে বিশ্বাস। বেওয়ারিশের মধ্যে ওয়ারিশ। এখন খেয়াল করেন, আমরা দেখব এই যে মূল পদগুলো, এই মূল পদগুলো বিশেষ্য নাকি বিশেষণ। ভালো করে দেখেন, ক্ষত কোন পদ? যদি বলি ক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি, ক্ষত হৃদয়, তাহলে হৃদয়ের অবস্থা বোঝাচ্ছে না? ক্ষত হৃদয় অবস্থা বোঝালে কোন পদ হয়? আমরা জানি বিশেষণ পদ হয়। ম্লান, ম্লান মানে কি? মলিন। যদি বলি
তার ম্লান মুখ দেখে বুকটা হু হু করে উঠলো। তার ম্লান মুখ দেখে বুকটা হু হু করে উঠলো। তাহলে ম্লান মুখ, মুখের অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝালে কোন পদ? বিশেষণ। বিশ্বাস কোন পদ? দেখেন বিশ্বাস হচ্ছে বিশেষ্য পদ। কিভাবে বুঝবো বিশ্বাস বিশেষ্য পদ? এটা একটা ট্রিক বলছি। কখনো কখনো এমন হতে পারে যে আপনি একটা শব্দ থেকে হয়তো বুঝতে পারছেন না যে এটা বিশেষ্য নাকি বিশেষণ। এইরকম যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে বিশেষ্য বিশেষণ নির্ণয়ের একটা ট্রিক আছে। সেটা হচ্ছে, মনে করেন আমি একটা শব্দ লিখলাম বিশ্বাসী। এই বিশ্বাসী শব্দটা বিশেষ্য নাকি বিশেষণ সেটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এর পাশে একটা পদ বসিয়ে দেখতে হবে জিনিসটা মেলে কিনা। মনে করেন আমি লিখলাম বিশ্বাসীর পাশে লিখলাম লোক, দেখেন তো মেলে কিনা। বিশ্বাসী লোক, মেলে না? মিলে যাচ্ছে। যদি পাশে একটা পদ বসিয়ে দেখি যে মিলে যাচ্ছে, মিলে গেলে সেটা বিশেষণ হবে। মিলে গেলে বিশেষণ। আর যদি না মেলে তাহলে বিশেষ্য। যেমন দেখেন, যদি শব্দটা হয় বিশ্বাস, বিশ্বাস কোন পদ সেটা নির্ণয় করব। তাহলে এরপরে যদি আমি একটা লোক বসাই, দেখেন তো মিলছে কিনা। বিশ্বাস লোক, মেলে? মিলছে না। না মিললে বিশেষ্য। কথা ক্লিয়ার? তাহলে কোন পদ বিশেষ্য নাকি বিশেষণ এটা নির্ণয় করার জন্য একটা সিম্পল কাজ, তার পাশে আরেকটা পদ বসে দেখবেন সেটা মিলে কিনা। মিলে গেলে বিশেষণ, না মিললে বিশেষ্য। তাহলে খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস একটা বিশেষ্য পদ। ঠিক আছে? ওয়ারিশ, ওয়ারিশ মানে কি? ওয়ারিশ মানে হচ্ছে নাম ঠিকানা বা উত্তরাধিকার। ওয়ারিশ মানে নাম ঠিকানা বা উত্তরাধিকার। নাম মানেই তো সেটা বিশেষ্য, তার মানে এটা একটা বিশেষ্য পদ। এখন তাহলে খেয়াল করে দেখেন, মূল কাজটা আমাদের হয়ে গেছে। এবার দেখেন, আমরা যখন দেখব যে মূল পদটা বিশেষণ, মূল পদটা বিশেষণ যদি হয় তাহলে সেটা অবধারিতভাবে নং তৎপুরুষ সমাস হবে। মূল পদটা বিশেষণ হলে সেটা কি হবে? নং তৎপুরুষ সমাস, আর কিছু দেখার নাই। আর যদি মূল পদটা বিশেষ্য হয় তখন আমাদের একটা কাজ করতে হবে। তখন আমাদের দেখতে হবে এই পুরো পদটা কোন পদ, এই পুরো পদটা কোন পদ। তাহলে ভালো করে দেখেন, আমরা একটু নির্ণয় করি। অবিশ্বাস, অবিশ্বাসের পাশে যদি আমি বসাই লোক, তাহলে কি মিলে? অবিশ্বাস লোক কি হয়? অবিশ্বাসী লোক বললে হয়, কিন্তু অবিশ্বাস লোক হয় না। তার মানে মিলছে না। না মিললে বিশেষ্য পদ। বেয়ারিশ, আচ্ছা বেয়ারিশের পাশে যদি লাশ বসাই, দেখেন তো মিলে কিনা। বেয়ারিশ লাশ, মেলে না? মিলে যাচ্ছে। মিলে গেলে কোন পদ? বিশেষণ। এখন খেয়াল করে দেখেন, যদি আমরা দেখি যে মূল পদটাও বিশেষ্য আবার পুরো পদটাও বিশেষ্য, দুইটাই যদি বিশেষ্য হয় তাহলে সেটাও হয়ে যাবে নং তৎপুরুষ সমাস। আর যদি দেখি মূল পদটা বিশেষ্য কিন্তু পুরো পদটা বিশেষণ, তখন হয়ে যাবে নং বহুব্রীহি সমাস। কথা ক্লিয়ার? আমি তাহলে পুরো ব্যাপারটা আরো একবার বলছি। যদি কোনো সমস্ত পদ দ্বারা না বাচকতা বোঝায়, না বোঝায়, না বোঝালে নং তৎপুরুষ বা নং বহুব্রীহি সমাস হবে। সেক্ষেত্রে আমরা দেখব ওই শব্দটার মধ্যেকার মূল পদটা কোন পদ। এই যে মূল পদটা নির্ণয় করে নেব। যদি দেখি মূল পদটা বিশেষণ তাহলে সেটা সরাসরি নং তৎপুরুষ সমাস। আর যদি দেখি মূল পদটা বিশেষ্য তখন আমরা দেখব ওই পুরো পদটা কোন পদ। যদি দেখি মূল পদটাও বিশেষ্য পুরো পদটাও বিশেষ্য, দুইটাই বিশেষ্য হয়, তাহলে সেটা নং তৎপুরুষ সমাস। আর যদি দেখি মূল পদটা বিশেষ্য কিন্তু পুরো পদটা বিশেষণ, তাহলে সেক্ষেত্রে নং বহুব্রীহি সমাস হবে। ব্যাস বাক্য করা খুবই সহজ। নং তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের ক্ষেত্রে না বাচক যে অংশটা থাকবে, অ থাকুক বা অন থাকুক যেটাই থাকুক, না বাচক অংশটার জায়গায় শুধু নয় বসিয়ে দিলে হবে। তাহলে এখানে যদি আমরা নয় বসাই কি হবে? নয় ক্ষত, অক্ষত। তাহলে অম্লানের ব্যাস বাক্য কি হবে? নয় ম্লান, অম্লান। অবিশ্বাসের ব্যাস বাক্য কি হবে? নেই বিশ্বাস, অবিশ্বাস। আর নং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যার বা যাতে যুক্ত করে দেবো। তাহলে বেওয়ারিশ কি হবে? নেই ওয়ারিশ যার, এই যে যার যুক্ত করে দিলাম, হয়ে গেল নং বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য। কথা ক্লিয়ার? আসেন আমরা একটু চলে যেতে চাই তাহলে অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা অলুক সমাস দেখতে পাই তিনটা। হ্যাঁ, আমরা দেখতে পাই অলুকের মধ্যে একটা বহুব্রীহি সমাস আছে। আমরা একটু আগে তৎপুরুষের মধ্যে অলুক তৎপুরুষ বাদ দিয়ে এসেছিলাম। তৎপুরুষের মধ্যে একটা অলুক আছে। আবার আমরা কিন্তু শুরুতেই অলুক দ্বন্দ্ব বলেও একটা দ্বন্দ্ব শিখেছি। তার মানে অলুক সমাস কিন্তু তিনটা: অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি সমাস। এখন আমরা এই তিনটে একসাথে শিখবো। ভালো করে খেয়াল করেন। অলুক মানে কি? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, মানে বিভক্তি যুক্ত থাকবে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি কোনো সমস্ত পদের সাথে বিভক্তি যুক্ত থাকে, সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে, তাহলে সেটা অলুক বহুব্রীহি হবে অথবা অলুক তৎপুরুষ হবে অথবা অলুক দ্বন্দ্ব হবে। কখন কোনটা হবে সেটা দেখি। অলুক দ্বন্দ্ব কখন হবে? যখন সব পদে বিভক্তি থাকবে।
ঠিক আছে? আর অলুক তৎপুরুষ কখন হবে আর অলুক বহুব্রী কখন হবে? অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীর ক্ষেত্রে কেবল পূর্ব পদে বিভক্তি থাকে, কেবল পূর্ব পদে বিভক্তি। আমরা প্রথমে বলেছি যদি সমস্ত পদের সাথে কোনো বিভক্তি থাকে তাহলে সেটা অলুক সমাস হবে। আমরা উদাহরণ লিখি, মনে করেন বললাম দেশে বিদেশে, তারপরে লিখি গরুর দুধ, তারপরে লিখি গায়ে হলুদ। খেয়াল করেন এই তিনটা উদাহরণের মধ্যে কিন্তু বিভক্তি যুক্ত আছে, তিনটার মধ্যে বিভক্তি যুক্ত আছে। দেখেন দেশে বিদেশে, দেশে এ বিভক্তি, বিদেশে এ বিভক্তি। গরুর দুধ, দেখেন এই যে গরুর র বিভক্তি আছে, এই দুধের সাথে কিন্তু কোনো বিভক্তি নাই। গায়ে হলুদ, এই গায়ে দেখেন এ বিভক্তি আছে, হলুদে হলুদের সাথে কোনো বিভক্তি নাই। তার মানে দেখতে পাচ্ছি এই তিনটা পদেই কিন্তু বিভক্তি যুক্ত আছে। যেহেতু বিভক্তি যুক্ত আছে তার মানে এটা অবশ্যই অলুক সমাস হবে। অলুক সমাস মানে তিনটা, হয় অলুক দ্বন্দ্ব অথবা অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রী। সেক্ষেত্রে আমরা যদি দেখি সবগুলো পদের সাথেই বিভক্তি আছে, যদি সবগুলো পদের সাথেই বিভক্তি থাকে, সব পদের সাথে বিভক্তি থাকে তাহলে অলুক দ্বন্দ্ব। খেয়াল করেন তো এই তিনটার মধ্যে কোনটাতে সবগুলো পদেই বিভক্তি আছে? এই যে দেশে বিদেশে, দেখেন এটাতেও বিভক্তি আছে, এটাতেও বিভক্তি আছে। সবগুলো পদেই বিভক্তি থাকলে সেটা কি হয়ে যাবে? অলুক দ্বন্দ্ব। ঠিক আছে? আর বাকি দুইটাতে দেখেন শুধু পূর্ব পদের সাথে বিভক্তি যুক্ত আছে। তো শুধু পূর্ব পদে বিভক্তি যুক্ত থাকলে সেটা হয় অলুক তৎপুরুষ হবে অথবা অলুক বহুব্রী হবে। এখন সেক্ষেত্রে কিভাবে বুঝবো কোনটা তৎপুরুষ আর কোনটা বহুব্রী? খুবই সিম্পল, আমরা তৎপুরুষ সমাসে শিখেছি তৎপুরুষ সমাস কোন পদ প্রধান? পরপদ প্রধান, তাই না? তৎপুরুষ সমাস পরপদ প্রধান। তো খেয়াল করে দেখেন তো গরুর দুধ, আচ্ছা আমরা যদি বলি আমাকে 1 লিটার গরুর দুধ দাও, আমাকে 1 লিটার গরুর দুধ দাও, তার মানে আমাকে 1 লিটার গরু দেবে নাকি 1 লিটার দুধ দেবে? অবশ্যই 1 লিটার দুধ দেবে। 1 লিটার গরুর দুধ দাও মানে 1 লিটার দুধ চাচ্ছে আমি, তার মানে গরুর দুধ বলতে তো গরুকে বোঝায় না, গরুর দুধ বলতে দুধটাকে বোঝায়, তাই না? তাহলে দুধ কোন পদে আছে? পরপদে। তো পরপদ প্রাধান্য পেলে কোন সমাস হয়? তৎপুরুষ। সেই কারণে এটা হয়ে যাবে অলুক তৎপুরুষ সমাস। আর গায়ে হলুদ, এখানে কোন পদ প্রাধান্য পাচ্ছে? আমরা শুরুতে এটা দেখেছিলাম গায়ে হলুদ মানে একটা অনুষ্ঠানের নাম, তাহলে গায়ে হলুদ দ্বারা গা কেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। তো যদি কোনো পদই প্রাধান্য না পাই তাহলে সেটা কোন সমাস হয়? বহুব্রী সমাস হয়। তাহলে অলুক বহুব্রী। ঠিক আছে? তাহলে আমি আরো একবার বলে দিই, যদি আমরা দেখি সবগুলো পদেই বিভক্তি যুক্ত আছে তাহলে সেটা অলুক দ্বন্দ্ব সমাস হবে। যদি শুধু পূর্ব পদে বিভক্তি থাকে তাহলে দেখবো সেখানে কোন পদ প্রাধান্য পাচ্ছে। যদি পরপদ প্রাধান্য পায় তাহলে অলুক তৎপুরুষ, কোনো পদই প্রাধান্য না পেলে অলুক বহুব্রী সমাস। ওকে, তাহলে আমাদের কিন্তু তৎপুরুষ পর্যন্ত পুরো শেষ, বহুব্রী সমাসও শেষ। বহুব্রী সমাসের শুধু আর একটা বাদ থাকলো সংখ্যাবাচক বহুব্রী। আমরা এখন সংখ্যাবাচক বহুব্রীটা শিখতে চাই। আসেন, সংখ্যাবাচক বহুব্রীর সাথেও আমরা আরো একটা জিনিস শিখব, সংখ্যাবাচক বহুব্রী ভার্সেস দ্বিগু। দ্বিগু সমাসের সাথে একটু কনফিউশন হয়, সেই কারণে এটা আমরা একসাথে শিখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি কোনো সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকে, সমস্ত পদের শুরুতে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দুইটা সমাস হতে পারবে, সংখ্যাবাচক বহুব্রী অথবা দ্বিগু। যেমন মনে করেন আমরা একটা বললাম চৌরাস্তা, আরেকটা লিখি চৌচালা। খেয়াল করে দেখেন চৌরাস্তা, চৌ মানে কি? 4। চৌচালা, চৌ মানে কি? 4। তার মানে এই দুইটারই শুরুতে কি সংখ্যা আছে। এরকম ভাবে যদি শুরুতে সংখ্যা থাকে, পূর্ব পদে যদি সংখ্যা থাকে তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রী হবে অথবা দ্বিগু সমাস হবে। কোনটা হবে সেটা কিভাবে বুঝবো? খুবই সিম্পল, দেখেন দ্বিগু সমাস হতে হলে অবশ্যই সেখানে সেটা বিশেষ্য হবে, আর সংখ্যাবাচক বহুব্রী সমাসের ক্ষেত্রে পদটা বিশেষণ হবে। ঠিক আছে? যেমন দেখেন এখন আমরা তাহলে কি করব, আমরা দেখব যে এই পদটা কোন পদ, এই পদটা কোন পদ। ঠিক আছে? বিশেষণ নাকি বিশেষণ? আচ্ছা, চৌচালা, আমরা একটু আগে যে ট্রিকটা শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করি। চৌচালা এর পাশে যদি আমি বসাই ঘর, দেখেন তো মেলে কিনা? চৌচালা ঘর মেলে না? আমরা তো চৌচালা ঘর চিনি, যে ঘরে 4টা চাল থাকে। তো চৌচালা ঘর মিলে যাচ্ছে, মিলে গেলে কোন পদ? বিশেষণ, তাই তো? তাহলে এটা একটা বিশেষণ পদ। দেখেন তো বিশেষণ হলে কি হবে? সংখ্যাবাচক বহুব্রী সমাস, তাহলে এটা সংখ্যাবাচক বহুব্রী। চৌরাস্তা কাকে বলে? চৌরাস্তা হচ্ছে একটি স্থানের নাম যেটা যেখানে 4টা রাস্তা মিলিত হয়, সেই স্থানের নাম হচ্ছে চৌরাস্তা।
তাই না? গাজীপুরে চৌরাস্তা একটা বিখ্যাত স্থান আছে, গাজীপুর চৌরাস্তা স্থানের নাম। প্রত্যেকটা জেলাতে কিন্তু একটা চৌরাস্তা থাকে। তাহলে চৌরাস্তা একটি স্থানের নাম, যেখানে চারটা রাস্তা মিলিত হয়েছে, সেই স্থানের নাম হচ্ছে চৌরাস্তা। তো নাম বোঝালে কোন পদ? আমরা জানি নাম বোঝালে বিশেষ্য পদ। তো বিশেষ হলে কি হয়ে যাবে? দ্বিগু। তাই এটা দ্বিগু। কথা ক্লিয়ার? ব্যাস বাক্য কিভাবে করব? খুবই সিম্পল। দ্বিগু সমাস হলে আমাদের ব্যাস বাক্যে নিয়ে আসতে হবে সমাহার, সমষ্টি বা মিলন। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? চৌরাস্তার সমাহার বা চৌরাস্তার মিলন। ওকে। আর বহুব্রী সমাসে যার বা যাতে থাকে, তাহলে এর ব্যাস বাক্য হবে কি? চৌচাল যার বা চৌচাল আছে যে ঘরের, সেটা হচ্ছে চৌচাল। কথা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য। আমরা কিন্তু সমাস একদম মোটামুটি সম্পূর্ণ শেষ করে ফেলেছি, সকল কনফিউশন গুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আমরা লাস্ট শুধু একটা সমাস সম্পর্কে একটু কৌশল দেব মনে রাখার, চেনার, সেটা হচ্ছে নিত্য সমাস। আসেন, নিত্য সমাসটা হলে কিন্তু আমাদের সমাস শেষ হয়ে যাবে। নিত্য সমাস, নিত্য মানে কি? নিত্য মানে হচ্ছে সব সময়। এটা কিন্তু নৃত্য না, নৃত্য না, নাচ না। এই নৃত্য মানে হচ্ছে নাচ, আর এটা হচ্ছে নিত্য। নিত্য মানে হচ্ছে সব সময়। আমরা বলি না নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানে সব সময় যে দ্রব্যগুলো প্রয়োজন হয় সেগুলোকে বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো খেয়াল করেন নিত্য সমাস কিভাবে চিনবো। আমি নিত্য সমাসের ব্যাপক আলোচনায় যাচ্ছি না, শুধু চেনার উপায় বলে দিচ্ছি। দেখেন, নিত্য সমাস চেনার জন্য দুইটা জিনিস মনে রাখতে হবে, অন্তর আর একটা হচ্ছে মাত্র। সমস্ত পদে যদি অন্তর বা মাত্র থাকে তাহলে সেটা নিত্য সমাস হয়। সেক্ষেত্রে ব্যাস বাক্যে আমাদের অন্তর থাকলে ব্যাস বাক্যে অন্য নিয়ে আসতে হয়, আর মাত্রর জায়গায় কেবল নিয়ে আসতে হয়। আমি একটা উদাহরণ লিখব, দেশান্তর, আর এখানে লিখি নামমাত্র। ভালো করে খেয়াল করেন, আমরা বলেছি সমস্ত পদের শেষে অন্তর বা মাত্র থাকলে সেটা নিত্য সমাস হয়। অন্তর থাকলে, যেমন দেশান্তর, এই যে অন্তর, এইরকম ভাবে গ্রামান্তর, গ্রহান্তর, গৃহান্তর, লোকান্তর, বাক্যান্তর, যুগান্তর, কালান্তর, শব্দের শেষে অন্তর থাকলে সেটা নিত্য সমাস হবে। ব্যাস বাক্য করবো কিভাবে? খুবই সিম্পল। অন্তরের জায়গায় অন্য বসাবো, তাহলে অন্তরের জায়গায় বসিয়ে দেবো অন্য, আর সামনের পদটা পাশে বসিয়ে দেবো, তাহলে কি? অন্য দেশ, দেশান্তর। ঠিক একইভাবে অন্য দেশ, দেশান্তর, অন্য গ্রহ, গ্রহান্তর, অন্য গৃহ, গৃহান্তর, অন্য বাক্য, বাক্যান্তর, অন্য লোক, লোকান্তর, অন্য যুগ, যুগান্তর, অন্য কাল, কালান্তর। ঠিক আছে? আরেকটা বলছে মাত্র থাকলে নিত্য সমাস হয়, যেমন মাত্র, নাম মাত্র, দর্শন মাত্র, বাণিজ্য মাত্র, এই মাত্র। ঠিক আছে? সেক্ষেত্রে ব্যাস বাক্য কিভাবে করব? মাত্র থাকলে বসাবো কেবল, তাহলে এই মাত্রর জায়গায় বসিয়ে দেবো কেবল, আর পাশের শব্দটা পাশে বসিয়ে দেবো কেবল নাম, নাম মাত্র। এইভাবে কেবল নাম, নাম মাত্র, কেবল বাণিজ্য, বাণিজ্য মাত্র, কেবল দর্শন, দর্শন মাত্র, কেবল এই, এই মাত্র। তাহলে এখন দেখেন, আমরা যে দুইটা শব্দ বহুল ব্যবহৃত আমাদের রয়েছে, শুধুমাত্র আর কেবল মাত্র, এই দুইটা শব্দ কি হয় দেখেন তো? মাত্র মানেই তো কেবল, তাহলে কেবল মাত্র মানে কি হয়ে যাচ্ছে? কেবল কেবল। তো কেবল কেবল কি হয়? হয় না, সেই কারণে কেবলমাত্র শব্দটা কিন্তু ভুল। ঠিক একইভাবে শুধুমাত্র, মাত্র মানেই তো কেবল, তাহলে শুধুমাত্র মানে হয়ে যাচ্ছে কেবল শুধু। তো কেবল আর শুধু তো একই জিনিস, সেই কারণে এটাও কিন্তু ভুল শব্দ। শুদ্ধ শব্দটা কি হবে? শুধু, নট শুধুমাত্র, শুধু। শুদ্ধ শব্দটা হবে কেবল, কেবল মাত্র বলা যাবে না, কেবল। কথা ক্লিয়ার? আরেকটা কথা বলে দিই সর্বশেষ, এই যে বললাম মাত্র থাকলে নিত্য সমাস হয়, এমন দুইটা শব্দ আছে যেখানে মাত্র থাকলেও নিত্য সমাস হবে না। একটা হচ্ছে অতিমাত্র, আর একটা হচ্ছে যথামাত্র। এই দুইটা শব্দে মাত্র থাকা সত্ত্বেও নিত্য সমাস হবে না। মাত্র আছে কিন্তু নিত্য সমাস হবে না। ঠিক আছে? এর ব্যাস বাক্য কি হবে? অতিমাত্র হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, আর যথামাত্র মানে মাত্রাকে অতিক্রম না করে। তো এই দুইটাই হচ্ছে অব্যয়ভাব সমাস। ঠিক আছে? তাছাড়া বাকি মনে রাখবেন মাত্র থাকলে সাধারণত সেটা নিত্য সমাস হয়। ওকে, এই ছিল আমাদের সমাস, কিন্তু আমাদের শেষ একেবারে প্রাদি নিত্য সহ শেষ করে ফেলেছি, প্রাদি নিত্য অলোক সহ সব শেষ করে ফেলেছি। তো আশা করি আজকের এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ সমস্যা আমরা শেষ করেছি, অসংখ্য উদাহরণ করেছি। এইগুলো যদি একটু সুন্দর করে আরো 2 বার 3 বার যদি দেখেন, তাহলে কিন্তু এই ক্লাসটা দেখবেন আপনার সমাসের ক্ষেত্রে সকল সমস্যা দূর হয়ে যাবে। আর এই ক্লাসটা করার পরে এইবার কি করতে হবে?
সুন্দর করে বইটা খুলে উদাহরণগুলো বুঝে বুঝে, এই যে যেভাবে আমরা শিখলাম সেভাবে বুঝে বুঝে উদাহরণগুলো পড়তে হবে। একবার যদি ব্যাখ্যা বুঝে বুঝে উদাহরণগুলো পড়ে ফেলতে পারেন, তাহলে সারা জীবন কিন্তু আর সমাস ভুল হবে না ইনশাল্লাহ। তো আমি এই ক্ষেত্রে কয়েকটা তথ্য দিয়ে রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাদের যদি আপনারা কোর্স করতে চান, আমার ব্যাকরণ কোর্স এই মুহূর্তে, আমার বাংলা ব্যাকরণ একটি পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স চলছে। 495 টাকা কোর্স ফি, একদম পূর্ণাঙ্গ কোর্স, মানে ব্যাকরণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে। যত টপিক আছে সকল চাকরির পরীক্ষার সিলেবাস কভার হবে, সকল লেভেলের পড়াশোনার সিলেবাস কভার হবে। এই ব্যাকরণ কোর্সটির জন্য কোর্স ফি মাত্র 495 টাকা। কোর্সটি মাত্র শুরু হয়েছে। কোর্সটিতে এনরোল করার জন্য এই নাম্বারে 01511527124 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। দ্বিতীয় আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে, এই যে ধরেন আমরা সমাজটা পড়লাম, আপনি এরকম বাসায় যে কোনো একটা টপিক পড়ার পরে আপনার মনে হতে পারে যে একটা টপিক তো পড়লাম, এখন এই টপিকটার উপর যদি একটা পরীক্ষা দিতে পারতাম। এখন দেখেন, শুধু একটা টপিক পড়ে একটা টপিকের উপর পরীক্ষা দেওয়ার সুযোগ তো আমাদের কোথাও নাই। আপনাকে সেক্ষেত্রে কোনো একটা কোচিং এ পড়তে হবে, কোনো একটা প্রতিষ্ঠানে পড়লে হয়তো আপনি সেই সুযোগটা পেতে পারেন। তারপরেও দেখা যায় যে অনেকগুলো টপিক মিলে ওরা ক্লাস টেস্ট নেয়। কিন্তু আমরা বানান আন্দোলনের পক্ষ থেকে একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে, যদি আপনি এরকম মনে করেন যে আমার একটা টপিক আমি পড়লাম, সমাজটা পড়লাম, বা শুধু কারকটা পড়লাম, বা শুধু শব্দটা পড়লাম, আমি এর উপর একটা পরীক্ষা দিতে চাই, এই পরীক্ষার ব্যবস্থা কিন্তু বানান আন্দোলন করেছে। এই পরীক্ষার বিস্তারিত জানার জন্য আমাদের বানান আন্দোলন ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। সেখানে আমাদের ভিডিওগুলোতে ডেসক্রিপশনে যাবতীয় দেওয়া আছে লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন খুব সহজেই। আর সবশেষ যেটা বলতে চাই, দশম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত, এরকম এই পর্যন্ত যত বিসিএস পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা বিসিএস পরীক্ষার ব্যাকরণ বিষয়ক যে প্রশ্নগুলো, প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় ব্যাকরণ বিষয়ক যে প্রশ্নগুলো এসেছে, এই প্রত্যেকটা ব্যাকরণিক প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের বানান আন্দোলন ইউটিউব চ্যানেলে। চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, বানান আন্দোলন, BANANANDOLON, বানান আন্দোলন ইউটিউব চ্যানেলে দশম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সকল বিসিএস পরীক্ষায় আসা প্রত্যেকটি ব্যাকরণিক প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভিডিও আপলোড হচ্ছে নিয়মিত। বানান আন্দোলন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। আর সবশেষ, আপনাদের জন্য, আপনারা জানেন যে বানান আন্দোলনের পক্ষ থেকে কিন্তু একটা চমৎকার অ্যাপ আছে, যে অ্যাপটার নাম হচ্ছে বানান আন্দোলন। আপনার প্লে স্টোরে গেলে বানান আন্দোলন সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন, একদম ফ্রি একটি অ্যাপ। এই অ্যাপে বাংলা ভাষার 1,00,000 শব্দের 7 লক্ষ তথ্য এখানে সন্নিবেশিত আছে। প্রত্যেকটা শব্দের অর্থ কি, এটা কোন পদ, এটা বিশ্লেষণ, সমাস কি হবে, বা প্রত্যয় কি হবে, বা সন্ধি বিচ্ছেদ কি হবে, এটা কোন ভাষা থেকে এসেছে, এই যাবতীয় তথ্যগুলো কিন্তু এই অ্যাপের মধ্যে রয়েছে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।